আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা ক্লাস আমাদের জিরো টু প্রো এই সিরিজের আরও একটা ক্লাস শুরু হচ্ছে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের আমরা আজকে 3 নম্বর ক্লাস করব। ইতিমধ্যে 2টা ক্লাস করেছি, আর বলে রাখি বেসিক টু অ্যাডভান্স সব শেখাই দিব। একাডেমিক টু অ্যাডমিশন সব পারবা। এই একটা প্লেলিস্ট তুমি কমপ্লিট করলে তোমার কেমিস্ট্রির প্রতি ভালোবাসা তৈরি হবে। কেমিস্ট্রির যেই চ্যাপ্টারকে তুমি ভয় পাইতা সেটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা রেডি থাকলে রেডি কথাটা বলে দেই, আমরা তাহলে শুরু করে দেই। তার আগে আমি বলে রাখি, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম পর্যায় সারণী। সেটা নিয়ে আমরা ধারণা পেয়েছিলাম, পর্যায় সারণীতে কী আছে এগুলো নিয়ে আমরা ধারণা পেয়েছিলাম, এবং তার সাথে কিভাবে গ্রুপ আর পর্যায় নির্ণয় করা হয় সেটা বলেছিলাম। গ্রুপ আর পর্যায় নির্ণয়ের আধুনিক নিয়ম কি, আগেকার নিয়ম কি ছিল সেটা পড়িয়েছিলাম। আর গত ক্লাসে আয়নিক বন্ধন পড়িয়েছি এবং আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে পোলারাইজেশন বা পোলার আয়ন, যেটা আমরা ব্যাখ্যা করি ফাজানের নীতি দিয়ে, সেটা পড়িয়েছিলাম। তো আজকে আমরা শুরু করতেছি সমযোজী যৌগ, এবং সমযোজী যৌগের আজকে আমরা সমযোজী যৌগ যখন পড়ব এর প্রকারভেদ পড়ব, সিগমা বন্ধন, পাই বন্ধন, এইটা পড়ব, এবং তার সাথে আমরা আজকে সংকরায়ন শুরু করব। তো ঠিক আছে, আমরা শুরু করি আজকের ক্লাস। ওকে, তো প্রথমত আমরা যখন বন্ধনের কথা বললাম, সমযোজী বন্ধনের কথা, তো সমযোজী বন্ধনের লেকচার 1 আর লেকচার 2 কোথায় পাওয়া যাবে? আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আলোড়ন XYZ লিখে ইউটিউবে সার্চ দাও, যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে তোমাদের জন্য প্লে লিস্ট করা আছে। ঠিক আছে, প্লে লিস্ট আকারে পাওয়া যাবে। ওকে, তো ঠিক আছে, আমরা প্রথমত যদি বলি সমযোজী বন্ধন, তো সমযোজী বন্ধনের তোমরা বলো তো, যখন তুমি সমযোজী বন্ধনের কথা বলছো মানে কোভ্যালেন্ট বন্ড, এই সমযোজী বন্ধন কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় নাকি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে? সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? তোমরা জানো যে আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়, আর সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে, তাই না? ইলেকট্রন শেয়ার করে। তো আমরা সমযোজী বন্ধন যখন কথাটা বলবো, সঙ্গে সঙ্গে আমার মাথায় থাকতে হবে এইটা হচ্ছে ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন আমাদের শেয়ার করবে। আচ্ছা, তোমাদের মনে আছে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়? ক্লাস 9-10-এ তোমরা পড়েছো যে ইলেকট্রন যে শেয়ার করবে এটা কিভাবে করে শেয়ার করে। তো প্রথমে একটা জিনিস আমাকে বলো, যে সমযোজী যৌগ যখন তৈরি হয় তখন ধাতু আর অধাতুর মধ্যে হয়, অধাতু অধাতুর মধ্যে হয় নাকি ধাতু ধাতুর মধ্যে হয়? কিভাবে করে সমযোজী বন্ধন গঠিত হয়? আমরা জানি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন থাকে, অধাতব পরমাণু, তাই না? অধাতু পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন থাকে। কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধনের নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। স্লাইড কোথায় পাবো? স্লাইড তো এই ক্লাসের ডেসক্রিপশনেও পাবা, আবার আলোড়ন XYZ যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করা হয় সেইটার ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকে স্লাইড বা ক্লাস নোটটা। তো দেখো, এখন তোমাকে আমি যদি বলি যে কার্বন আর হাইড্রোজেন মিলে CH4 তৈরি করলো, মানে মিথেন তৈরি করলো, তো মিথেন যে তৈরি করলো, এই মিথেন তৈরি করার ক্ষেত্রে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। আচ্ছা, প্রথমে তুমি আমাকে বলো তো, একটা কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে প্রথম কক্ষপথে থাকে 2টা, তারপরের কক্ষপথে থাকে 4টা, এরকম না? একটা কার্বনের কথা যদি তুমি চিন্তা করো 1:2, আচ্ছা এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, প্রথম কক্ষপথে 2টা,
পরের কক্ষপথে থাকে 4টা, এইভাবে করে 2 আর 4 আকারে লিখলাম। একটা হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন আছে, তাই না? তো তুমি যদি চিন্তা করো যে একটা কার্বন, এখানে একটা কার্বন পরমাণু আছে, এর প্রথম কক্ষপথে আছে 2টা এবং পরের কক্ষপথে আছে 4টা, এইভাবে করে যদি তুমি চিন্তা করো। প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা, পরের কক্ষপথে আছে 4টা। তো এইভাবে করে যদি দেই, এখানে 2টা পরমাণু, 2টা ইলেকট্রন আছে, আর পরের কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। এটাকে কার্বন। একটা হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন যদি শেয়ার করে, এই যে এটা মনে করো হাইড্রোজেন পরমাণু, সেই ইলেকট্রনটা শেয়ার করলো, এই সেই ইলেকট্রন যেটা সে শেয়ার করলো, ক্রস চিহ্ন দিয়ে যেটা দিছি, সেই ইলেকট্রনটা শেয়ার করলো। এখানে আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করলো, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করলো, না? এখানে আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। তো দেখো একটা কার্বন তার সাথে 4টা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করেছে। তো ইলেকট্রন যে শেয়ার করলো, শেয়ার করার মাধ্যমেই তোমার কি গঠিত হইল? সমযোজী বন্ধন গঠিত হইল। তার মানে সি আর এইচ এর মধ্যে সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধনের একটা বন্ধন যখন থাকে তখন সমযোজী বন্ধন যখন থাকে তখন একটা কার্বন যে আছে, একটা কার্বনের সাথে এই যে 4টা হাইড্রোজেন সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে? সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো সমযোজী বন্ধন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই একটা এই যে 2টা, যে এই যে দেখো এখানে যে ইলেকট্রন শেয়ার করেছে, মানে এখানে একটা বন্ধন আছে, বন্ধনে 2টা ইলেকট্রন আছে। আমরা এইভাবে করে লিখি যে কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে এই পাশে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে এই পাশে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে এই পাশে আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে আমরা 4টা, মানে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ আছে। তো এইটাকে অনেক সময় আমরা এইভাবে করেও লিখতে পারি। দেখো একেবারে বাহিরের স্তরের যে ইলেকট্রন, এগুলোকে নিয়ে যদি তুমি জিনিসটা লেখো, জিনিসটা কিন্তু তুমি এইভাবে করে উল্লেখ করতে পারো যে জিনিসটা এমন যে কার্বন আছে একটা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। এই 4টা ইলেকট্রনকে, এই যে 4টা ইলেকট্রনকে 1টা 2টা 3টা 4টা আকারে লিখলা, 4টা আকারে দিলা, যে একটা কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে 4টা। তো শেষ ইলেকট্রনগুলা দিয়েও তুমি রিপ্রেজেন্ট করতে পারো, লুইস ডট স্ট্রাকচার এটাকে বলে। আর একটা হাইড্রোজেন একটা শেয়ার করছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা শেয়ার করছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা শেয়ার করছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা শেয়ার করছে। তাহলে 4টা হাইড্রোজেন 4টা শেয়ার করলো, 4টা হাইড্রোজেন 4টা শেয়ার করলো। এইভাবে করেও CH4 লেখা যেতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে 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 আমরা এটা পেয়ে গেলাম যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন দিয়ে CH4 গঠন হয়েছে। এটা আমরা ক্লাস 9-10 থেকে পারি, তাই না? আচ্ছা, ওকে, আসো তাহলে এখন তাহলে আসো, এই যে সমযোজী বন্ধন দ্বারা আমরা কার্বন আর হাইড্রোজেন মিলে CH4 যে গঠন হইল, তো এগুলো আমরা 9-10-এই পড়ছি, তাই না? 9-10-এই পড়েছি সবাই। এইবার আমরা যেটা জিনিস পড়ব যে এই যে সমযোজী বন্ধন যে আছে, এই সমযোজী বন্ধন দ্বারা তোমার ধরো আরো যেই যৌগগুলো আছে, ধরো একটা হাইড্রোজেন আর একটা Cl, ক্লোরিন, একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন, এর মধ্যে সমযোজী বন্ধন আছে না? সমযোজী বন্ধন আছে, ঠিক আছে? তারপরে মনে করো সমযোজী বন্ধন এইরকম অনেকগুলো সমযোজী বন্ধন আছে, যেমন একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এই সমযোজী বন্ধনগুলা কত প্রকারের হয়, এইটা আমরা আজকে পড়ব। সমযোজী বন্ধনগুলা কত প্রকারের হয়।
আমরা প্রধানত সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করি। সমযোজী বন্ধনকে কয় ভাগে ভাগ করি বলো তো? সমযোজী বন্ধনগুলাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। তো একটা প্রকারের নাম হলো দেখো, এই যে সমযোজী বন্ধনের যে প্রকারভেদ আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে সিগমা বন্ধন, একটার নাম হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা। আরেকটা বন্ধনকে আমরা বলি হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন এবং হচ্ছে পাই বন্ধন। তাহলে একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। আচ্ছা দেখো, তো সিগমা বন্ধন, দেখো সিগমা বন্ধন যে আছে, এই সিগমা বন্ধন বিষয়টা কি? তো সিগমা বন্ধন যখন তোমাকে বলা হবে সিগমা বন্ধনের বিষয়, তখন তাহলে দুই প্রকারের বন্ধন থাকে, একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই। তো সিগমা বন্ধন কি আর পাই বন্ধন কি? প্রথমত আমরা দেখব যে সিগমা বন্ধন জিনিসটা কি। সিগমা বন্ধন জিনিসটা হলো যে দুইটা অরবিটালের সামনাসামনি যদি অধিক্রমণ ঘটে, যদি অধিক্রমণ মানে তোমার শেয়ার করার সময় যদি দুইটা অরবিটাল সামনাসামনি অধিক্রমণ ঘটে, দুটি অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। সামনাসামনি অধিক্রমণের ফলে, তাহলে সামনাসামনি অধিক্রমণ হয় যখন, সেটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন। সামনাসামনি অধিক্রমণের বিষয়টা কি দেখো, আমাদের কাছে মনে করো তোমাদের যে অরবিটালগুলো আছে, অরবিটালগুলো দেখতে কিরকম, আগে অরবিটালগুলোর কথা চিন্তা করো। দেখো আগে তোমাদেরকে অরবিটালগুলো দেখাই যে অরবিটালগুলো দেখতে কিরকম। আমরা যদি এস অরবিটালের কথা চিন্তা করি, এস অরবিটালটা কি? এস অরবিটাল কি? গোলাকার। এস অরবিটাল হচ্ছে গোলাকার, তাই না? এস অরবিটাল হচ্ছে গোলাকার, তাহলে এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে গোলাকার। আর পি অরবিটালের বেলা কি রকম হয়? পি অরবিটাল আমরা যদি বলি পিএক্স, পিওয়াই আর পিজেড, পিএক্স, পিওয়াই এবং পিজেড তিনটা অরবিটালের কথা যদি আমরা বলি, তাহলে বলতো কীরকম? আমাদের ধরো আমি তিনটা পিএক্স, পিওয়াই আর পিজেড এর কথা যদি বলি, পিএক্স অরবিটাল ধরো এইটা এক্স এক্সিস, এইটা ওয়াই এক্সিস, আর মনে করো এটা জেড এক্সিস। তাহলে এক্স ওয়াই আর জেড, মনে করো এক্স ওয়াই আর জেড এক্সিস আছে। তো যদি আমাদের এক্স এক্সিস বরাবর এই যে ডাম্বেল আকৃতি যদি হয় এক্স এক্সিস বরাবর, তাহলে সেটাকে বলি আমরা পিএক্স, সেটাকে বলি আমরা কি পিএক্স, তাই না? পিএক্স। যদি এক্স এক্সিস বরাবর না হয়ে ওয়াই এক্সিস বরাবর ডাম্বেলটা তৈরি হয়, যদি ওয়াই এক্সিস বরাবর যদি তৈরি হয়, ওয়াই এক্সিস বরাবর, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলি আমরা পিওয়াই, সেটাকে আমরা বলবো পিওয়াই। যদি জেড এক্সিস বরাবর তৈরি হয়, যদি জেড এক্সিস বরাবর তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো পিজেড। তাহলে পিএক্স, পিওয়াই আর পিজেড, তাই না?
পিএক্স, পিওয়াই এবং পিজেড, এই তিনটা আছে। আবার ডিতে কি আছে? ডিএক্স ওয়াই আছে, ডিওয়াই জেড আছে, ডিজেড এক্স আছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, ডিজেড স্কোয়ার আছে না, 5টা আছে। তো এই যে অরবিটালগুলো, এগুলো তোমাদের চ্যাপ্টার 2-এ গুণগত রসায়নে, যারা এখনো পড়ো নাই গুণগত রসায়ন, আমি পড়বা। আর যারা পড়েছো তারা তো জানে যে এটা গুণগত রসায়নে আছে, তাই না? তো এখন দেখো দুইটা আমরা যদি বলি যে সামনাসামনি অধিক্রমণ, আমরা যদি কথাটাকে বলি, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বুঝেছো? একটু কমেন্ট করো তো সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো দেখি। ওকে, সবাই ক্লিয়ার? যেমন একটা এস, মনে করো একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, আরও একটা এস অরবিটাল আছে। এই দুইটা এস অরবিটাল কি করতে পারে? এই দুইটা এস অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করতে পারে। এই যে সামনাসামনি অধিক্রমণ করতে পারে, এই যে সামনাসামনি যে অধিক্রমণ করলো, এটাকেই আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন। এটাকেই বলি আমরা সিগমা, এটাকেই আমরা বলি সিগমা, সামনাসামনি। দুইটা এস অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ ঘটতে পারে। এমনও হতে পারে একটা এস অরবিটাল আছে, তার সাথে একটা পি অরবিটাল আছে, এস আর পি অরবিটাল আছে। তো এই দুটারও সামনাসামনি অধিক্রমণ করতে পারে। এখানে এস অরবিটাল আছে, এস আর পি এর মধ্যে কি হতে পারে বলো তো? সামনাসামনি অধিক্রমণ হতে পারে, সামনাসামনি অধিক্রমণ হতে পারে। এই তাহলে এস এবং পি এর মধ্যে সামনাসামনি অধিক্রমণ হতে পারে। তো এটা আমাদের হচ্ছে সিগমা বন্ধন, সামনাসামনি যদি অধিক্রমণ ঘটে। আবার এমনও হতে পারে দুইটা পি অরবিটালের মধ্যে সামনাসামনি অধিক্রমণ ঘটতেছে। এখানে একটা পি অরবিটাল আছে, এখানে একটা পি অরবিটাল আছে, সামনাসামনি অধিক্রমণ ঘটতেছে। তো সেই ক্ষেত্রেও এটা হচ্ছে সিগমা বন্ধন হইতে পারে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অধিক্রমণগুলা সামনাসামনি হতে পারে, সামনাসামনি অধিক্রমণ। তো সামনাসামনি অধিক্রমণ ঘটতে পারে একটার উপরে আরেকটা, এই অধিক্রমণগুলা সামনাসামনি হতে পারে, সেটাকে বলি আমরা সিগমা বন্ধন। সিগমা বন্ধনের জন্য সামনাসামনি অধিক্রমণ হতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে কাহিনী হলো, যদি আমরা বলি পাই বন্ধন, যদি আমরা বলি হচ্ছে পাই বন্ধন, তাই না? পাই বন্ধন। তো সামনাসামনি অধিক্রমণের জায়গায় কি হবে? পাশাপাশি অধিক্রমণ। যদি পাশাপাশি অধিক্রমণ হয়, একবারে সংক্ষিপ্ত লিখলাম যে দুটি অরবিটালের মধ্যে যদি পাশাপাশি অধিক্রমণ ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো পাই বন্ধন। তো এই ক্ষেত্রে পাশাপাশি অধিক্রমণের ক্ষেত্রে দুইটা জিনিস অল টাইম মনে রাখবা। একটা জিনিস হচ্ছে, প্রথমে একটা সিগমা বন্ধন গঠিত হতে হবে, তারপরে পাই বন্ধনটা গঠিত হবে। প্রথমে সিগমা বন্ধন থাকতে হবে, তারপরে এই পাই বন্ধনটা গঠিত হইতে পারবে। দুইটা শর্ত মাথায় রাখবা। প্রথমে সিগমা বন্ধন গঠিত হবে, এরপর পাই বন্ধন হবে। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো, যেই অরবিটালগুলো আছে, অরবিটালগুলো সমান্তরালে থাকতে হবে। অরবিটালগুলো সমান্তরালে থাকতে হবে, সমান্তরালে থাকতে হবে। এই কথার অর্থ কি? মনে করো এখানে আমি যদি বলি যে আমাদের এই বরাবর এইটা হচ্ছে পিএক্স, আর এটা মনে করো পিওয়াই। ঠিক আছে, এটা একটা পিএক্স, এটা মনে করো একটা পিওয়াই। তাহলে এটা হলো আমাদের পিএক্স, এটা হচ্ছে পিওয়াই।
এখন এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পিএক্স আর পিওয়াই যে আছে, এই যে পিএক্স আর পিওয়াই যে আছে, এই জায়গায় সেম টাইপের আরেকটা যদি পিএক্স থাকে, দেখো আরেকটা যদি আমরা পিএক্স নিই, এই জায়গায় পিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে পিএক্স, এদিকে পিওয়াই। তো দেখো পিএক্স এবং পিএক্স এর মধ্যে এখানে সামনাসামনি অতিক্রমণ করছে, সামনাসামনি অতিক্রমণ করছে। এই সামনাসামনি অতিক্রমণ ঘটলে এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড। আবার এইটা দেখো, এই পিএক্স, এটা তো পিএক্স এক্স অ্যাক্সিস বরাবর, এটা কোন অ্যাক্সিস বরাবর বলো তো? এটা এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর সামনাসামনি অতিক্রমণ করছে, সিগমা বন্ড তৈরি হয়েছে। তাহলে প্রথমত সিগমা বন্ড তৈরি হলো সামনাসামনিতে, এই শর্ত আমি পূরণ করলাম। এরপরে দেখো পিওয়াই বরাবর দুইটা সমান্তরালে আছে, দেখো তো ওয়াই এক্সিস বরাবর এই দুটা সমান্তরালে আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর এই দুটা সমান্তরালে আছে, এইটা এবং এইটা কি সমান্তরালে আছে। প্রথমে সিগমা বন্ধন তৈরি হয়েছে এবং আরেকটা অরবিটাল এরা সমান্তরালে আছে, মানে প্রথমে একটা সিগমা বন্ধন তৈরি করছে পিএক্স, আবার পিওয়াই এর অরবিটাল দুইটা সমান্তরালে আছে। যারা সমান্তরালে আছে এরা এরা কি করবে বলতো? এরা পাই বন্ধন গঠন করতে পারবে। এই দুইটা, এই যে উপরে এবং নিচে মিলে একটা পাই বন্ধন গঠিত হবে। এখানে একটা পাই ইলেকট্রন, এখানে একটা পাই ইলেকট্রন মিলে একটা পাই বন্ধন গঠিত হবে। তার মানে এই যে এইটা আর এইটা মিলে একটা পাই বন্ধন। তার মানে এখানে এই যে সামনাসামনি যেটা অতিক্রমণ করছে এটা হচ্ছে সিগমা, আর এই যে সমান্তরালে যারা আছে এটা হচ্ছে পাই, সমান্তরালে যারা আছে সেটা হচ্ছে পাই। একটা জিনিস মনে রাখবা যে সামনাসামনি অতিক্রমণ বা সিগমা বন্ধন সর্বোচ্চ থাকতে পারবে একটা, কিন্তু প্রথমটাই হবে সিগমা বন্ধন। সিগমা বন্ধন ছাড়া পাই বন্ধন গঠিত হয় না। কিন্তু সিগমা বন্ধনের সংখ্যা একের চেয়ে বেশি কখনোই হবে না, সিগমা বন্ধনের সংখ্যা একের চেয়ে বেশি কখনোই হবে না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল যখন দেখো যে এই যে এটা হচ্ছে পিএক্স, এটা মনে করো পিএক্স, এটা মনে করো পিওয়াই, হ্যাঁ, এটা মনে করো পিজেড, আছে তো? আচ্ছা এভাবে করে দেই, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা মনে করো পিজেড, পিএক্স পিওয়াই পিজেড। তো এই সেম জিনিস এই জায়গায় দেখো, এই যে পাশাপাশি অতিক্রমণ করছে এক্স অ্যাক্সিস বরাবর, এইটা হচ্ছে সিগমা বন্ড। এখন দেখো এইখানকার ওয়াই অ্যাক্সিস আর এইখানকার ওয়াই অ্যাক্সিস প্যারালাল আছে। এই যে প্যারালাল যারা প্যারালাল আছে এদের মধ্যে কি বন্ধন গঠিত হবে বলতো? যারা প্যারালাল আছে এইটা হচ্ছে পাই বন্ধন গঠিত হবে, এই যে একটা পাই বন্ধন, কারণ এইটা এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এইটা আর এইটা প্যারালাল আছে তাই পাই বন্ধন। আবার দেখো জেড এক্সিস বরাবর এইটা এবং এইটা প্যারালাল আছে, জেড এক্সিস বরাবর এইটা এবং এইটা প্যারালাল আছে, তাহলে এখানে একটা পাই বন্ধন, এই যে এইটার সাথে এইটা পাই বন্ধন, এটা পাই বন্ধন। তাহলে প্রথমটা সিগমা হয়ে তারপরের দুইটা পাই হইছে, তাহলে প্রথমটা কি হইছে? একটি সিগমা হইছে এবং বাকি দুইটা কি হইছে? পাই হইছে। মানে বন্ধন একটা পরমাণুতে সর্বোচ্চ একটাই সিগমা বন্ধন থাকতে পারে, প্রথমটা সিগমা বন্ধন হবে, বাকি যেগুলো আছে সেগুলো পাই হবে, তাহলে আমরা মাথায় রাখবো সিগমা বন্ধন হচ্ছে সামনাসামনি অতিক্রমণের বেলা, আর পাই বন্ধন হচ্ছে কি পাশাপাশি অতিক্রমণের বেলা। এবং ব্যাপারটা এরকম যে সামনাসামনি আর পাশাপাশির কথা যে বলতেছি, এইটা মাথায় রাখতে হবে যে পাশাপাশি অতিক্রমণের ক্ষেত্রে পাই বন্ধনের ক্ষেত্রে সমান্তরাল থাকতে হবে। যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে বলো দেখি এস অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে কিনা, বলো তো এস অরবিটাল পাই বন্ধন গঠন করে কি না? এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হচ্ছে করে না। কেন বলো তো? এর এস অরবিটালের কি কোনো নির্দিষ্ট দিক আছে? এস অরবিটাল
নন ডিরেকশনাল, এর কোনো নির্দিষ্ট দিক নাই, তাই এর সাথে সমান্তরালে কেউ অবস্থান করতে পারে না। কোনো, এটা নন ডিরেকশনাল, তাই নন ডিরেকশনাল হওয়ার ফলে এর সাথে সমান্তরালে কেউ থাকে না, এর সমান্তরালে। আর পাই বন্ধন গঠন করতে হলে তো সমান্তরালে থাকতে হবে, সমান্তরালে থাকতে পারে না। এটা কি বুঝতে পেরেছো? মানে পাই বন্ধন, দেখো পাই বন্ধন যখন গঠন করবে এইটার সমান্তরালে এইটা থাকবে, কিন্তু একটা এস অরবিটাল যদি হয় এটা তো গোলাকৃতি, এটা সমান্তরালে কেউ থাকতে পারতেছে না। সেই জন্য সিগমা এস অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করতে পারে না, কারণ এর ডিরেকশন মানে নন ডিরেকশনাল, মানে কোনো একদিকে ইউনিফর্মলি সব দিকে ডিস্ট্রিবিউশনটা সমান, কোনো একদিকে ডিরেকশন নাই এর, এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এইদিকে নাই। সাধারণত, হ্যাঁ বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ওকে, তো এই জিনিসটা আমরা বুঝে গেছি। আর আরেকটা বিষয় হচ্ছে শঙ্কর অরবিটাল যেগুলো আছে, যেই শঙ্কর অরবিটালগুলো এগুলো সমান্তরালে না থাকার ফলে, হ্যাঁ শঙ্কর অরবিটালগুলো তোমার কিন্তু পাই বন্ধন গঠন করতে পারে না। মানে এস অরবিটাল যেমন অংশগ্রহণ করে না, হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটালও কিন্তু হ্যাঁ ক্লিয়ার। শঙ্কর বা হাইব্রিড অরবিটাল, তোমরা একটু এটার অ্যান্সার লেখো তো কি হইতে পারে। পাই বন্ধন গঠনে শঙ্কর বা হাইব্রিড অরবিটাল অংশগ্রহণ করে কিনা, বলো তো, ইয়েস অর নো, একটু অ্যান্সার দাও। অ্যান্সার হচ্ছে একই কথা, যে এটারও অ্যান্সার হচ্ছে না, কারণ শঙ্কর অরবিটালেরও ক্ষেত্রে এরা সমান্তরালে অবস্থান করতে পারে না, এটারও অ্যান্সার হচ্ছে না। কেন? শঙ্কর অরবিটালগুলোও সমান্তরালে অবস্থান করে না। পিওর পি অরবিটাল, আমাদের পিওর পি অরবিটাল, পি ওয়াই এবং পি জেড অরবিটালগুলো সমান্তরালে অবস্থান করে। এরা যখন সমান্তরালে অবস্থান করে, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, তখনই একমাত্র পাই বন্ধন গঠিত হয়। সমান্তরালে অবস্থান করে না, এই কারণে হাইব্রিড অরবিটালগুলোও আসলে আমাদের মানে পাই বন্ধন গঠন করে না। তো তোমাদের যদি আমি বলি যে কোনো একটা জায়গায় কয়টি সিগমার কয়টি পাই আছে, হ্যাঁ, তাহলে তোমাদের হিসাব করার সিস্টেম হবে, যদি একটা বন্ধন থাকে, যদি একটি থাকে, তাহলে একটিই হবে সিগমা, একটাই হবে সিগমা। যদি ডাবল বন্ড থাকে, যদি দুটি বন্ধন থাকে, হ্যাঁ দ্বিবন্ধন যদি থাকে, তাহলে মনে রাখতে হবে একটা হবে সিগমা আর বাকি একটা হবে পাই বন্ধন। আর ত্রিবন্ধন যদি থাকে তাহলে একটি হবে সিগমা, কারণ তুমি সর্বোচ্চ একটাই সিগমা হইতে পারে, পাশাপাশি সামনাসামনি অধিক্রমণ একটাই ঘটতে পারে, বাকি দুইটা হবে পাই। যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে বলো দেখি C2H2, এটা খুবই কমন একটা কোশ্চেন, C2H2 মানে কি বলো? C2H2 মানে কি? ইথাইন বা এসিটিলিন, যেটা গাঠনিক সংকেত হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এ কতটি সিগমা ও কতটি পাই বন্ধন আছে বলো? কতটি সিগমা ও কতটি পাই বন্ধন আছে? অ্যান্সার বলো দেখি, কতটি সিগমা ও কতটি পাই বন্ধন বিদ্যমান? কয়টা সিগমা আর কয়টা পাই আছে C2H2?
কয়টা সিগমা এবং কয়টা পাই আছে, কি হবে? আমি ডেফিনেটলি শিওর তোমরা কোশ্চেনটার অ্যান্সার দিতে যে 10% হলেও 10 থেকে 20 থেকে 30 থেকে 40, হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি ম্যাক্সিমাম অ্যান্সার ভুল আসছে। কি ভুল আসছে? তো ভুলটা যেটা আসছে এখনই দেখতে পাবা, ভুলটা হচ্ছে যে এসিটিলিনে তোমরা অ্যান্সার দিয়েছ একটা আছে সিগমা এবং দুটি আছে পাই। এটাই সবচেয়ে বেশি ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার বলো তো? কেন ভুল অ্যান্সার? কারণ এই তিনটার মধ্যে একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে, কিন্তু এইখানে আর একটা সিগমা আছে। এই যে একক বন্ধন থাকলে এটা সিগমা, এটাও সিগমা, তাহলে সিগমা আছে একটা দুইটা, এই তিনটার মধ্যে একটা মিলে তিনটা সিগমা। এটা সঠিক অ্যান্সার হলো তিনটি সিগমা। এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে, স্টুডেন্টরা ভুল করে। দুইটা সিগমা, তিনটা সিগমা এবং দুটি পাই আছে। খুবই কমন মিস্টেক, খুবই কমন একটা মিস্টেক যে একটি সিগমা দুইটি পাই, খুবই কমন মিস্টেক। আসলে অ্যাকচুয়ালি তিনটা সিগমা আর দুইটা পাই আছে, কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যেও তো সিগমা আছে। তাহলে এখানে একটা সিগমা, এপাশে একটা সিগমা, ওই তিনটার মধ্যে একটা সিগমা, বাকি দুইটা হচ্ছে পাই। বুঝছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা বলো দেখি, আরেকটা বলো তো। ধরো CH3 CH ডাবল বন্ড CH বন্ড C ট্রিপল বন্ড CH, কয়টি সিগমা কতটি পাই আছে? এই যৌগে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান? কি হবে? তো দেখো কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেনই তো একক বন্ধনে আছে। আমি একবারে গাঠনিক সংকেত যদি লিখি, এই তিনটা হাইড্রোজেন, এইটা চতুর্থ বন্ডটা, এইটা এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখানে আছে ডাবল বন্ড, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখানে আছে সিঙ্গেল বন্ড, এখানে ট্রিপল বন্ড দিয়ে CH। তো এখানে সিঙ্গেল মানে তুমি দেখো এখানে সিগমা বন্ড কয়টা আছে? তো 1 2 3, তুমি হাইড্রোজেনগুলোর কথা চিন্তা করো, 1 2 3 4 5, এই জায়গায় 6 হাইড্রোজেনের, এখানে আছে 6টা, এখানে একটা 7টা, এখানে একটা 8টা, এই দুটার মধ্যে একটা 8টা, এখানে একটা 9টা, মোট কয়টা আছে বলতে পারবা? কয়টা আছে বলো? কয়টা সিগমা কয়টা পাই? তাড়াতাড়ি 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 বলো। অ্যান্সার, সঠিক অ্যান্সার দাও তাড়াতাড়ি। এই যে এই সি এর এই পাশে 3টা সিগমা, এই পাশে একটা 4টা, এই কার্বনের এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, এই দুইটার মধ্যে তো একটা সিগমা এখানে। তো তুমি কিভাবে করে করবা? 10টা সিগমা, রাইট, এই তো হয়ে গেছে। তো আসো আমরা হিসাবটা করে দেই। এখন দেখো ভালো করে দেখো, আগে হাইড্রোজেন হিসাব করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিগমা, এখানে 7টা, এখানে একটা 8টা, এখানে একটা 9টা, এখানে একটা 10টা, তার মানে টোটাল সিগমা বন্ধন হচ্ছে 10টা, তার মানে 10টি আছে সিগমা, 10টা আছে সিগমা। পাই কয়টা? পাই কয়টা? তাহলে পাই হচ্ছে এইখানে দ্বিবন্ধনের মধ্যে এখানে একটা পাই, এখানে 2টা পাই, তাহলে মোট পাই কয়টা? মোট পাই হচ্ছে 3টা, তাহলে 3টা হচ্ছে পাই। সবাই কি পেরেছো? সবাই কি পেরেছো এবং বুঝতে পেরেছো? বলো। এই যে একক বন্ধনগুলো সব সিগমা বন্ধন, 1 2 3 4 5, এই দুইটার মধ্যে একটা সিগমা একটা পাই, 6 7 8, এই তিনটার মধ্যে একটা সিগমা দুইটা পাই, 9, এখানে 10, তাহলে 10টা সিগমা আছে, পাই আছে, এই দুইটার মধ্যে একটা পাই, এখানে 2টা পাই, তার মানে 3টা পাই, মোট 10টা আর 3টা। ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝেছো? মানে যেগুলো সিঙ্গেল বন্ড সেগুলো তো সিগমা বন্ড। এই যে এইটা সিঙ্গেল বন্ড সিগমা, 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 ডাবল বন্ডের একটা সিগমা একটা পাই, সিঙ্গেল বন্ড সিগমা, সিঙ্গেল বন্ড সিগমা, ট্রিপল বন্ডের একটা সিগমা দুইটা পাই, একটা সিঙ্গেল বন্ড সিগমা। তাহলে দেখো এই যে সবুজ করে দিছি সিগমা বন্ডগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা সিগমা। পাই হচ্ছে এই যে ট্রিপল বন্ড যদি থাকে তাহলে একটা সিগমা দুইটা পাই, এই দুইটা পাই,
এখানে একটা পাই, ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, তাহলে 2 আর 1 3টা পাই। ক্লিয়ার, বুঝেছো? ওকে, এই হলো আমাদের সিগমা পাই এর কথা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শঙ্করায়ন, তবে আমাদের আসবে নামাজের ব্রেক। আসো এবার আমরা শুরু করি শঙ্করায়ন। এই শঙ্করায়ন পার্টটা আজকে আমরা শুরু করছি। শঙ্করায়নের সাথে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট জড়িত। শঙ্করায়ন শেখার সাথে সাথে অণুর গঠন শিখতে হবে, অণুগুলা কোন আকৃতির হয়, অণুগুলা কোন আকৃতি, হ্যাঁ মানে কোনটার কি আকৃতি, এগুলো শিখতে হবে। এখানে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল বলে একটা জিনিস আছে, সেই বন্ধন কোণগুলো নির্ণয় করা শিখতে হবে। বন্ধন কোণ কোনটার কত এটা ব্যাখ্যা করা পারতে হবে। তারপরে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন মানে ভিএসইপিআর থিওরেম, এটা জানতে হবে। তার সাথে সাথে অরবিটাল চিত্র আঁকতে পারতে হবে। অরবিটাল চিত্র যেটাতে সিগমা পাই এর কনসেপ্টও কাজে লাগবে, এবং এটা দিয়েই তোমাদের মূলত গয়ের কোশ্চেন করতে হবে। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এই শঙ্করায়ন পার্টটা, এটার সাথেই রিলেটেড সব কিছু। তো সেই জন্য এটা খুব ভালো করে পড়তে হবে। তো আসো আমরা কিছু জিনিস একটু খেয়াল করি। দেখো, আমাদের প্রথমত একটা এক্সাম্পল আমি তোমাকে দেই, যে আমাদের কনসেপ্ট নর্মালি তোমার ভ্যালেন্স বন্ড থিওরেম বা যোজন বন্ধন মতবাদ, এই অনুসারে যোজন বন্ধন মতবাদ অনুসারে আমাদের যতগুলো বিজোড় অরবিটাল আছে এগুলো বন্ধনে অংশগ্রহণ করে। যেমন, তো সেই ক্ষেত্রে মনে করো আমরা ধরলাম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাহলে 1:2:2s2, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, ঠিক আছে। বোরন, এটা হচ্ছে 1:2:2s2:2p1। কার্বন 1:2:2s2:2p2। দেখো, এদের যদি তুমি বক্সের মধ্যে তুমি যদি আলাদা আলাদা করে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আচ্ছা বক্স পদ্ধতিতে না করেও আমরা আসলে বলতে পারবো। আমরা জানি যে পি এর 3টা অরবিটাল আছে, একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা হচ্ছে পিজেড। তো এখানে 1:2:2s2, এইটার 1:2:2s2:2px1 দিয়ে দিলে 5টা, এইটা হচ্ছে 1:2:2s2:2px1:2py1 এটা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে কোনো বিজোড় অরবিটাল নাই, তার মানে বিজোড় অরবিটালের সংখ্যা 0, তার মানে এর যোজনী 0 হওয়ার কথা। এখানে বিজোড় অরবিটাল একটা, মানে বিজোড় মানে কি, এই যে দেখো এখানে এগুলো তো জোড়া, এটা বিজোড় অরবিটাল একটা, তার মানে এর যোজনী 1 হওয়ার কথা। এখানে বিজোড় অরবিটাল 2টা, এর যোজনী 2 হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয় যে এই বেরিলিয়ামের যোজনী 0 নয়, এর যোজনী 0 হওয়ার কথা, এর যোজনী 1 হওয়ার কথা। কেন? কারণ এর কোনো বিজোড় অরবিটাল নাই। এখানে বিজোড় অরবিটাল একটা, এখানে বিজোড় অরবিটাল 2টা, তাহলে এর যোজনী 0, এর যোজনী 1, এর যোজনী 2 হওয়ার কথা। কিন্তু এটা হয় না। এটা না হয়ে প্রকৃতপক্ষে তোমার যেটা হয়, বেরিলিয়ামের যোজনী হয় 2, বোরনের যোজনী হয় 3, আর কার্বনের যোজনী হয় 4। তো এইটা ব্যাখ্যা করার জন্য যে কেন এদের যোজনী 2, 3, 4 হলো, যোজনী তো 0 হওয়ার কথা, কারণ এর কোনো বিজোড় ইলেকট্রন নাই। এখানে বিজোড় ইলেকট্রন একটা, আর এখানে বিজোড় ইলেকট্রন আছে 2টা, তাহলে কেন হলো? তো এইটার ব্যাখ্যা করতে গিয়ে যে ব্যাখ্যাটা করা হয় সেটা হচ্ছে, এরা যখন যৌগ গঠন করে বা অণু গঠনের সময়, এগুলো তো পরমাণু, এই অণু গঠনের সময় এদের উদ্দীপিত বা উত্তেজিত অবস্থা থাকে, এদের উদ্দীপিত বা কি থাকে, উত্তেজিত অবস্থা বিদ্যমান থাকে। তাহলে কি হলো, এই উত্তেজিত বা উদ্দীপিত অবস্থায় যেই সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো বিজোড় অবস্থায় চলে যায়। যদি পারে তাহলে সে বিজোড় অবস্থায় যায়। কেমন?
যেমন বেরিলিয়ামের যে 4 আছে A1S2, সর্ববহিস্থ স্তরে যে 2টা ইলেকট্রন আছে তার একটা এসে থাকে আর একটা PX-এ চলে যায়। তাহলে তাহলে এটা 2টা বিজোড় ইলেকট্রন হওয়ার ফলে এর যোজনী তখন 2 হয়ে যায়, এর যোজনী তখন 2 হয়ে যায়, এর যোজনী 2, তখন আমরা বলতে পারি এর যোজনী হচ্ছে 2 হয়ে যায়। আবার বোরনের ক্ষেত্রে যদি আমরা বলি, বোরনের ক্ষেত্রে 1s2 2s, তারপরে দেখো 2s2 2px1, এই এসে যে 2টা আছে এগুলো বিজোড় হয়ে যায়, তাহলে 2s1 2px1 2py1 হয়ে যায়। তাহলে এইখানে বিজোড়, এখানে বিজোড় হয়ে যায় 3টা, এখানে বিজোড় ছিল 2টা, তাই যোজনী 2, তাই এর যোজনী হয়ে যায় তখন 3। বিজোড় অবস্থায় যেহেতু 3টা অরবিটাল থাকে, তাহলে যোজনী হয়ে যায় 3। একইভাবে কার্বনের ক্ষেত্রে 1s2, এই যে কার্বনে এই যে s অরবিটালে যে 2টা ইলেকট্রন আছে এইটা pz-এ চলে যায়, এইটা 2pz-এ চলে যায়, তাহলে কি হবে 2s1 2px1 2py1 আর 2pz1, এটাতে চলে যায়। তাহলে 4টা বিজোড় অরবিটাল থাকে, তখন এর যোজনী হয়ে যায় 4। তাহলে এই অবস্থাগুলোকে বলি আমরা উদ্দীপিত অবস্থা, অনেক সময় উত্তেজিত অবস্থা বা উদ্দীপিত অবস্থা, এগুলোকে আমরা সাধারণত স্টার দিয়ে লিখি। স্টার মানে সেই উদ্দীপিত অবস্থা বা উত্তেজিত অবস্থা। তাহলে অনুগঠনের সময় এরা উত্তেজিত বা উদ্দীপিত অবস্থায় থাকে। তো খুব সুন্দর করে আমরা বুঝে গেলাম যে এদের যোজনী কি। হ্যাঁ, এটা যোজনীটা কি, যে এর যোজনী কেন 2, এর যোজনী কেন 3, এর যোজনী কেন 4, এটা বুঝে গেলাম। এখন দেখো তাহলে আমাদের কি হলো, আমাদের এমন যে কেন আমাদের ধরো বেরিলিয়াম দিয়ে বেরিলিয়াম ক্লোরাইড তৈরি হয় এটা বুঝলাম, বোরন দিয়ে বোরন ক্লোরাইড কিভাবে তৈরি হলো বা বোরন ফ্লোরাইড কিভাবে তৈরি হলো সেটা বুঝলাম, কার্বন দিয়ে মিথেন কিভাবে তৈরি হলো এটা বুঝলাম, এর যোজনী এখানে 2, এর যোজনী 3, এর যোজনী 4, এটা কিভাবে তৈরি হলো এটা বুঝে গেছি, সিস্টেমটা এটাই। আচ্ছা, এখন কথা হলো যে এই জিনিসটা যে তৈরি হওয়ার পরেও, হ্যাঁ, এইটা তৈরি হওয়ার পরেও কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি, কিছু সমস্যা রয়ে গেছে। হ্যাঁ, কিছু সমস্যা রয়ে গেছে। কি সমস্যা রয়ে গেছে দেখো, সমস্যা যেটা রয়েছে যে এখানে দেখো আমরা মনে করো ধরো CH4 কিভাবে গঠিত হয়েছে এটা বর্ণনা করতে গেলাম। বর্ণনা গঠন করার সময় আমি বললাম যে কার্বন উদ্দীপিত অবস্থায় 1s2 2s1 2px1 2py1 2pz1, এই যে বিজোড় অরবিটালগুলা যে আছে এই অরবিটালগুলাতে হাইড্রোজেন এসে মনে করো যুক্ত হয়েছে, আমি এই কথাটা বললাম। এই কথাটা বলার পরে আমি খুবই খুশি যে এইভাবে করে 4টা বিজোড় অরবিটালে, এই 4টা বিজোড় অরবিটালে 4টা ইলেকট্রন এসে সমযোজী বন্ধন গঠন করে CH4 গঠন করছে, এটাতে আমি খুশি হয়ে গেছি। উদ্দীপিত অবস্থা দিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করা যাচ্ছে, আমি খুশি। কিন্তু এখানে একটা প্রবলেমটা হচ্ছে আমরা জানি s অরবিটালের শক্তি p অরবিটালের শক্তি এগুলো সেম না, অরবিটালের শক্তি সেম না। তার মানে আমাদের যে CH4 যে গঠন হবে, এই 4টা যে CH4 গঠন করবে, CH4 যে গঠন হবে, এই CH4 কখনোই সমান শক্তির বন্ধন থাকতে পারবে না। এখানে এই সমান বন্ধন, এই বন্ধনগুলো শক্তি সমান, দৈর্ঘ্য সমান হওয়া সম্ভব না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে এদের সবারই বন্ধন কোণ সমান, বন্ড এই বন্ধনগুলোর দূরত্ব সমান, কার্বন আর হাইড্রোজেনের বন্ধন দূরত্ব সমান, এগুলো সবগুলো দূরত্ব সমান, বন্ধন কোণ সমান, এগুলো সবগুলো সমান, শক্তি সমান। তাহলে কি হলো, কেন সমান হওয়ার কথা ছিল না? কারণ এই জায়গায় যদি হাইড্রোজেন যুক্ত হয় এস এর সাথে, এস এর শক্তি আর পি এক্স এর শক্তি তো সমান না, তাহলে তো সমান হওয়ার কথা না। তাহলে একটা নতুন কনসেপ্ট লাগবে, কি কারণে এরা সবাই সমান হয়ে গেল, এটার জন্য একটা নতুন কনসেপ্ট লাগবে, যেইটার উপরে বেস করে আমাদের আসলে শঙ্করায়ন তৈরি হয়েছে। যে এজন্য এই সমস্যার সমাধানের জন্য 1931 সালে পলিং শঙ্করায়নের ধারণা প্রবর্তন করেন। শঙ্করায়নের ধারণা অনুসারে কি, শঙ্করায়নের ধারণা জিনিসটা হচ্ছে এরকম, শঙ্করায়নের ধারণাটা হচ্ছে এরকম যে
এরা এইভাবে করে কখনো বন্ধন গঠন করে না, বন্ধন গঠন করে না। ওরা কি করে, ওরা যেই কাজটা করে, এই যে সি যে আছে 1s2 2s1 2px1 2py1 2pz1 করে কি, যখন অণু গঠনকালে এরা তো উদ্দীপিত অবস্থায় এটা করে, এদের অরবিটালগুলা একত্রিত হয়, একত্রে মিক্সড করা হয়, মিক্সড করে এক একটার শক্তি এক এক রকম ছিল, সবগুলাকে মিক্সড করা হয়, মিক্সড করে সমান শক্তির সমান সংখ্যক অরবিটাল তৈরি করে। মানে কি, এই চারটাকে আমরা মিক্সড করতেছি, এস একটা পি তিনটাকে মিক্সড করতেছি, একটা এস আর তিনটা পি কে মিক্সড করতেছি, একটা এস তিনটা পি কে মিক্সড করতেছি, একটা এস আর তিনটা পি মিলে চারটা অরবিটালকে মিক্সড করলাম। মিক্সড করে যেই জিনিসটা তৈরি হলো, একটা এস আর তিনটা পি মিলে যেই অরবিটাল তৈরি হয় সেটাকে বলি আমরা sp3 অরবিটাল। এই sp3 অরবিটাল যে হলো, এদেরকে যে মিক্সড করলাম, মিক্সড করে আমরা সমান 4 ভাগে ভাগ করলাম। তাদেরকে একটাকে বলি আমরা সাই, এটাকে বললাম সাই 1, এটাকে বললাম সাই 2, এটাকে বললাম আমরা সাই 2, এটাকে বললাম সাই 3, এটাকে বললাম সাই 4। এগুলো নতুন 4টা অরবিটাল আমরা তৈরি করলাম। যেই প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে, যেই কয়েকটা অরবিটালে আমাদের প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন আছে। এটাই হচ্ছে শঙ্করায়নের কনসেপ্ট। শঙ্করায়নের কনসেপ্ট কি, এই চারটা মিলে আর এই চারটা আলাদা আলাদা কোনো অরবিটাল নাই, একটা এস আর তিনটা পি মিলে যে চারটা, মানে মিলে যে আমি একসাথে করলাম, করে চারটা সমান ভাগে ভাগ করলাম এবং সবাইকে আমি ডাকলাম, এইটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3। এটাকেই বলা হয় সংকরিত অরবিটাল, এটাকেই বলা হয় সংকরিত অরবিটাল। কথা কি বুঝেছো? মানে এই যে একটা এস আর তিনটা যে পি আছে, একটা এস আর তিনটা যে পি আছে, এদেরকে একসাথে করা হয়েছে, একসাথে করে সমান 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং সবগুলারই নাম sp3। এদের শক্তিও সমান এবং সমান সংখ্যক, যতগুলো মিক্সড করছি, 4টা মোট মিক্সড করছি, 4টা নতুন অরবিটাল তৈরি করছে। এইখান থেকে আমরা শঙ্করায়নের সংজ্ঞা দিতে পারবো। দেখো শঙ্করায়নের সংজ্ঞা কাকে বলে, শঙ্করায়ন কাকে বলে, তো শঙ্করায়ন কাকে বলে বলো? বিক্রিয়াকালে বা অনুগঠনকালে, দাও অনুগঠনকালে যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল একত্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমসংখ্যক অরবিটাল গঠন করে। এই প্রক্রিয়াকে শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন বলে, শঙ্করায়ন বলে, এবং অরবিটালগুলোকে সংকরিত অরবিটাল বলে, অরবিটালগুলোকে সংকরিত অরবিটাল বলে। দেখো ভালো করে বুঝো জিনিসটা কিরকম। জিনিসটা এরকম যে, হ্যাঁ দেখো ভালো করে খেয়াল করো, অনুগঠন করতেছো যখন, অনুগঠনকালে বিভিন্ন শক্তির অরবিটাল, দেখো এরা ছিল বিভিন্ন শক্তির অরবিটাল, যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল ছিল, এরা একত্রিত হয়ে, এই যে দেখো বিভিন্ন শক্তির অরবিটাল একত্রিত হয়ে সমান শক্তির, সমশক্তির এবং সমান সংখ্যক। কথাটার অর্থ কি, আমরা যখন এই অরবিটালগুলোকে একত্রিত করছি,
মোট কয়টা অরবিটালকে একত্রিত করছি? একটা এস তিনটা পি মিলে 4টা অরবিটাল, এদেরকে মিক্সড করছি, মিক্সড করে সমান শক্তির সমান সংখ্যক 4টা অরবিটাল মিক্সড করছি, 4টা সমান সংখ্যক অরবিটাল তৈরি করছি, এবং এর যে শক্তি, এরও তাই শক্তি, এরও তাই শক্তি, এরও তাই শক্তি, 4টাই সমান শক্তির অরবিটাল তৈরি করছি। এটাকেই আমরা বলি হচ্ছে শঙ্করায়ন। সমশক্তির সমান সংখ্যক অরবিটাল গঠন করে এই প্রক্রিয়াকে বলা হয় শঙ্করায়ন, এবং অরবিটালগুলোকে বলবো আমরা সংকরিত অরবিটাল। অরবিটালগুলোকে কি বলবো? সংকরিত অরবিটাল। কথা কি বুঝেছো? তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শঙ্করায়ন কি, সংকরিত অরবিটাল কি, শঙ্করায়ন আর সংকরিত অরবিটাল কি। বুঝলাম? ক্লিয়ার? বুঝেছো? তাহলে সংকরিত অরবিটাল হচ্ছে সমান শক্তির সমান সংখ্যক অরবিটাল তৈরি করা। এখন কোনটার শঙ্করায়ন কি হবে? কোনটার শঙ্করায়ন কি হবে? একটা জিনিস মনে রাখবা, প্রথমত শঙ্করায়নে কে কে অংশগ্রহণ করে? শঙ্করায়নে কে অংশগ্রহণ করে? দেখো, শঙ্করায়নে অংশগ্রহণ করে, দেখো শঙ্করায়নে অংশগ্রহণ করে এক নাম্বার হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধনগুলা শঙ্করায়নে অংশগ্রহণ করে। আর 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কি সিগমা বন্ধন, 2 নাম্বার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে? মানে সিগমা বন্ধন এবং লোন পেয়ার ইলেকট্রন, সিগমা বন্ধন এবং মুক্তজোড় ইলেকট্রন, এই দুটা জিনিস সিগমা মানে শঙ্করায়নে অংশগ্রহণ করে। এই কারণে শঙ্করায়ন বের করার, যে কোনো একটা জিনিসের শঙ্করায়ন যখন তুমি বের করবা, এই শঙ্করায়ন বের করার সিস্টেম হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা তোমার বের করা। এই সংকরিত অরবিটাল কয়টা আছে সেটা বের করা। ওই যে একটু আগে যে দেখলা একটা এস তিনটা পি সংকরিত অরবিটাল, এই যে দেখলা না, এই যে দেখো একটা এস আর তিনটা পি সংকরিত অরবিটাল, মোট 4টা। এই 4টা সংকরিত অরবিটাল, এই সংকরিত অরবিটাল সংখ্যা তোমাকে বের করতে হবে। এই সংকরিত অরবিটাল সংখ্যা তুমি যদি বের করতে পারো, এই সংকরিত অরবিটাল সংখ্যা মানে নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল, এইটা যদি বের করতে পারো তাহলে তুমি শঙ্করায়ন বলে দিতে পারবা। নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান সিগমা বন্ধন, কারণ সিগমা বন্ধন এবং লোন পেয়ার ইলেকট্রন, এই দুইটাই যেহেতু আমাদের কিসে অংশগ্রহণ করে বলতো? শঙ্করায়নে অংশগ্রহণ করে। তাই সিগমা বন্ধন সংখ্যার সাথে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, এই দুইটা যোগ দিলেই আমাদের আসলে সংকরিত অরবিটাল সংখ্যা বের হয়। সংকরিত অরবিটাল সংখ্যা বের হয়। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক রুল। এছাড়াও শর্টকাট একটা রুল আছে, যেই শর্টকাট রুলটা সব জায়গায় প্রযোজ্য না, এটা এই বেসিক ফরম্যাট দিয়ে সবগুলো হবে। এটা হচ্ছে বেসিক রুল। তবে একটা কেন্দ্রীয় পরমাণুর বেশিরভাগ ক্ষেত্রে যে রুলটা খাটে, সেই রুলটা হচ্ছে একটা শর্টকাট আছে, আমি সবই বুঝাই দিব, সমস্যা নেই। শর্টকাটটা হচ্ছে এরকম: নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা একটা শর্টকাট আছে, এটা দিয়েও বের করা যায়। তো আমরা এগুলো সবগুলাই শিখবো। তো প্রথমত আমরা এক এক করে শুরু করব তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমত একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হলো এরকম, যে নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটালের উপর বেস করে তুমি কিন্তু শঙ্করায়নের নাম দিবা। মনে করো সংকরিত অরবিটাল যদি 2টা থাকে, সেই শঙ্করায়নের নাম কিন্তু হবে এসপি, যদি সংকরিত অরবিটাল যদি 3টা থাকে, সেই ক্ষেত্রে সেই সংকরিত অরবিটাল 3টা থাকলে তার শঙ্করায়ন হবে sp2। যদি 4টা থাকে,
তাহলে আমাদের নর্মালি হবে sp3 যদি 5টা থাকে তাহলে হবে sp3d, যদি 6টা থাকে তাহলে হবে sp3d2, যদি 7টা থাকে তাহলে sp3d3। আমরা পরে যে একটা বিশেষ কথা লিখে রাখি যে আমরা পরে দেখব যখন ডি অরবিটাল বা জটিল যৌগের যখন আমরা সংকরায়ন করব, জটিল যৌগের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 4 হলে sp3 sp2d dsp2 এগুলোও পসিবল। জটিল যৌগ আমরা যখন পড়ব তখন এটা দেখব। x = 5 হইলে sp3d এবং dsp3 এই দুইটাই পসিবল। x = 6 হইলে sp3d2 এবং d2sp3 এগুলো সবগুলোই পসিবল। কিন্তু আমরা এখন জটিল যৌগ করছি না, আমরা এখন নর্মাল যৌগগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো জটিল যৌগ না, জটিল যৌগ আমরা পরে পড়বো, ডি ব্লক এলিমেন্টে যেয়ে পড়বো, ব্লক কেমিস্ট্রিতে যেয়ে পড়বো ডি ব্লক এলিমেন্ট, তখন জটিল যৌগের সংকরায়ন আমরা পড়বো। এখন নর্মাল যৌগের যে সংকরায়ন সেটাতে এরকম, যদি সংকরিত অরবিটাল 2টা থাকে তাহলে sp 3টা হইলে sp2, 4টা হইলে sp3, 5টা হইলে sp3d, 6টা হইলে sp3d2, 7টা হইলে sp3d3। বুঝেছো? তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমরা ডি ব্লকে যেয়ে পড়বো, এটা আমরা ব্লক কেমিস্ট্রি আমরা যে সিকোয়েন্সটা ঠিক করে নিছি তাই তখন যে আরো এটা সহজ হয়ে যাবে, তখন জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝছো? এটা এখনকার বিষয় না। আচ্ছা, এই সিকোয়েন্সে যখন পড়বা এই চ্যাপ্টারটা অনেক ইজি লাগবে। বুঝছো? ক্লিয়ার? আসো আমরা প্রথমত সংকরায়ন বের করা শুরু করি। সংকরায়ন বের করা শুরু করি। স্যার আপনি সাইকেল 3 এর ক্লাস কবে থেকে শুরু করবেন? আমার একাডেমিক সাইকেলের ক্লাস ফেব্রুয়ারি 1st উইকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, এখন ইস্যুটা হলো এরকম যে সংকরায়ন বিষয়টা আছে না, এই সংকরায়নে আমরা বের করব কিছু যৌগগুলো, আমরা এক এক করে দেখি যে আমরা আসলে পারি কিনা। দেখো, মনে করো তোমার কাছে আছে BeCl2, দেখো BeCl2, দেখো এর সংকরায়ন আমরা পারি কিনা। তো বেরিলিয়াম ক্লোরাইডের সংকরায়ন 2 নিয়মে বের করা যায়। আমি তোমাদেরকে বললাম এখানে 2টা নিয়ম আছে, একটা শর্টকাট একটা এটা। আগে বেসিক নিয়মটা শিখো। বেসিক নিয়মটা হচ্ছে এরকম, কিভাবে করে চিন্তা করবা। দেখো এখানে 2টা জিনিস আমাদেরকে লাগবে। বেসিক নিয়ম বলে যে আমার কাছে লাগবে সিগমা বন্ধন আবার লোন পেয়ার ইলেকট্রন। তুমি সিগমা বন্ধন তো গাঠনিক সংকেত জানলেই পেয়ে যাবা। আমরা সংকরায়ন বের করতেছি বেরিলিয়ামে কয়টা সিগমা বন্ধন আছে বলো? বেরিলিয়ামে কয়টা সিগমা বন্ধন? বামে একটা ডানে একটা, এই যে একটা 2টা সিগমা বন্ধন আছে, 2টা সিগমা বন্ধন কয়টা? 2টা, একটা 2টা। এখন বেরিলিয়ামে কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে? দেখো নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল আমি যদি বেসিক রুল অনুসারে বের করি, তাহলে বেসিক রুল কি বলে? এই বরাবর লিখি না, H ইকুয়াল, বেসিক রুল কি বলে? H ইকুয়াল সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন, তাই তো? বলো তো সিগমা বন্ধন কয়টা? বেসিক রুল কি বলে? বেরিলিয়াম ক্লোরাইডে সিগমা বন্ধন কয়টা? দেখো BeCl2, দেখতেই তো পাচ্ছ সিগমা বন্ধন আছে 2টা, সিগমা বন্ধন আছে কয়টা? সিগমা বন্ধন আছে 2টা, এই যে বামে একটা ডানে একটা সিগমা বন্ধন। এখন লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা এটা তুমি কিভাবে করে বুঝবা? বেরিলিয়ামের শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন থাকে আগে হিসাব করতে হবে, জানতে হবে। বেরিলিয়াম যে বাবুটা আছে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, এর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, 2 এবং একটা জিনিস মাথায় রাখো, এই 2টা যে ইলেকট্রন থাকে
এখানে ওই দুইটা ইলেকট্রনই শেয়ার করছে, এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এর কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, মানে এ একটা শেয়ার করছে, একটা শেয়ার করছে, ক্লোরিনও একটা একটা করে শেয়ার করছে। বেরিলিয়াম ক্লোরাইড একটা সমযোজী যৌগ, তো এটা শেয়ার করছে, এখানে ক্লোরিন একটা শেয়ার করছে, বেরিলিয়াম একটা, বেরিলিয়াম শেষ করতে দুইটা ছিল, দুইটাই শেয়ার করা শেষ। তাহলে যেহেতু দুইটাই শেয়ার করা শেষ, তার মানে এর কোনো লোন পেয়ার নাই। যেহেতু লোন পেয়ার নাই, তার মানে এর টোটাল নাম্বার অফ হাইব্রিডাইজেশন মানে হাইব্রিডাইজড অরবিটাল হচ্ছে দুইটা, আর দুইটা হইলে একে আমরা বলবো sp সংকরায়ন। এটাকে বলবো আমরা sp সংকরায়ন, আচ্ছা কিভাবে করে হলো দেখো, আবার ভালো করে দেখো, আরেকবার মনোযোগ দাও। ধরো তোমার কাছে আছে কার্বন ডাইঅক্সাইড, আমি বললাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরায়ন কি, সাধারণত কেন্দ্রীয় পরমাণুটা সংকরায়ন আমরা বের করি। তুমি কি করবা, তুমি যেটা কাজ করবা, কার্বনের দুই পাশে কয়টা সিগমা আছে, আমরা জানি ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, এখানেও ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, তাহলে দুইটা সিগমা বন্ড আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এর সংকরায়ন বের করতে চাচ্ছি। তাহলে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, আমরা জানি কার্বনের শেষ কক্ষপথে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তারপর প্রথমে 2, তারপরে 4, তাহলে 4টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, 4টাই বন্ধন আছে, 1 2 3 4, 4টা বন্ধন আছে, 4টা শেয়ার করছে, তাহলে লোন পেয়ার নাই। তাহলে লোন পেয়ারের পরিমাণ 0। তোমরা কি লোন পেয়ার বের করা শিখতেছো? লোন পেয়ার বের করা কি বুঝেছো? লোন পেয়ার কিভাবে বের করে এটা কি বুঝেছো? এটা কি বুঝেছো? লোন পেয়ার বের করা কি বুঝেছো? যে কার্বনের শেষ কক্ষপথে মোট আছে 4টা ইলেকট্রন, আর বন্ধনও আছে 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা শেয়ার করে ফেলছে, আর কোনো আচ্ছা লোন পেয়ার বুঝি নেই, এই যে লিখেই ফেলছে। দেখো কার্বনের শেষ কক্ষপথে কয়টা আছে? 4টা আছে, তো 4টা যদি থাকে, এই যে কার্বন ডাইঅক্সাইড কিভাবে তৈরি হয়, কার্বনের শেষ কক্ষপথে 4টা যে আছে, এটা তো অক্সিজেনও আরো 2টা করে শেয়ার করছে, তাহলে 4টা শেয়ার হয়ে গেল, আর কোনো লোন পেয়ার নাই, ফাঁকা কোনো ইলেকট্রন নাই। লোন পেয়ার, আচ্ছা লোন পেয়ার কি ক্লাস 9 10-এ পড়ো নাই? লোন পেয়ারের বাংলা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। আচ্ছা তাহলে মুক্তজোড় ইলেকট্রনটা আর একটু বলে দেই, দেখো কিভাবে লোন পেয়ার বের করে, তাহলে বুঝতে পারবা। দেখো মনে করো তোমার কাছে আছে H2O, অক্সিজেন H2O আছে, তো এই যে অক্সিজেন যে আছে, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2 আর 6, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 6টা, তো 6টার মধ্যে আমরা দেখতে পাই যে দুইটা যে এই যে 2টা ইলেকট্রন যে আছে, 2টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে 6টার মধ্যে 2টা শেয়ার করে ফেললো, আরো 4টা বাকি আছে, 4টা বাকি মানে এখানে লোন পেয়ার 2টা আছে। লোন পেয়ার মানে মুক্ত অবস্থায় কয় জোড়া ইলেকট্রন আছে? অ্যান্সার হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। ক্লাস 9 10-এ ছিল না, লোন পেয়ার মানে মুক্তজোড়, লোন পেয়ার কয়টা আছে? অ্যান্সার হচ্ছে 2টা। লোন পেয়ার মানে জোড়া, তাহলে এইটা এরকম। তোমাকে আমি যদি বলি অ্যামোনিয়া, ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়া, যে নাইট্রোজেন, তারপরে তোমার হাইড্রোজেন, তো নাইট্রোজেনের শেষ কক্ষপথে দেখো, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা থাকে? 5টা, 5টার মধ্যে এই 3টা জায়গায় 3টা শেয়ার করছে, আরো 2টা বাকি, এই 2টা বাকি মানে এখানে 2টা, এই যে এখানে 2টা মুক্ত অবস্থায় ইলেকট্রন আছে, মানে লোন পেয়ার মানে জোড়া আছে, একটা লোন পেয়ার আছে। সবাই কি বুঝেছো? লোন পেয়ারটা বুঝেছো যে কিভাবে লোন পেয়ার আসছে? ক্লিয়ার? কিন্তু আমরা যদি এইভাবে করে বলি PCl5, ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা থাকে? 15। তো প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 5টা। নাইট্রোজেনের শেষ কক্ষপথে যেহেতু 5টা, নাইট্রোজেনের নিচেই আছে ফসফরাসেরও শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। এখন আমি তোমাকে বললাম যে তুমি PCl5 তৈরি করো, তো ফসফরাসের শেষ কক্ষপথে 5টা, আবার 5টাই মনে করো কি করছে? 5টাই শেয়ার করছে, এই যে Cl দিলে PCl5 তৈরি হয়ে গেল, PCl5 তৈরি করলো। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে 5টাই শেয়ার করছে, 3 4 5টাই শেয়ার করছে, তার মানে এর কোনো লোন পেয়ার নাই। কিন্তু আমি যদি এইভাবে বলতাম, যে PCl3 যদি বলতাম, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা, কিন্তু কয়টা শেয়ার করছে? তাহলে 3টা শেয়ার করছে, Cl, তাহলে একটা লোন পেয়ার আছে। এইভাবে করে
এইভাবে এখানে লোন পেয়ার 0 কিন্তু এখানে লোন পেয়ার একটা। এইভাবে করে লোন পেয়ারগুলো বের করতে হয়। কথা কি বুঝলা? লোন পেয়ার কেমনে বের করে বুঝছো? যেমন আমি যদি তোমাকে বলি ধরো এস দিয়ে ও দিয়ে এরকম আছে, আচ্ছা এইটা দিলাম আগে, ধরলাম SO3 বললাম। সালফারের শেষ কক্ষপথে মোট 6টা ইলেকট্রন থাকে। এই যে সালফার হচ্ছে 16, 2, 8 আর 6। তো এখানে বন্ধনও আছে 6টা, তাহলে বন্ধন 6টা মানে 6টাই শেয়ার করছে, তাহলে লোন পেয়ার 0। তাহলে SO3 তে লোন পেয়ার 0। কিন্তু আমি যদি বলি SO2, এটা হচ্ছে SO3, আর যদি বলি আমি SO2, এটা ধরো যে বললাম আমি SO2, সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে? 6টা। 6টার মধ্যে 4টা শেয়ার করছে, আরও একটা বাকি, মানে 2টা বাকি। SO2 তে 2টা বাকি মানে লোন পেয়ার আছে একটা। এইভাবে করে লোন পেয়ার বের করতে হয়। ক্লিয়ার? সবাই বুঝছো কিভাবে লোন পেয়ার বের করে? বুঝছো লোন পেয়ার কিভাবে বের করে? বুঝলাম যে সালফারের শেষ কক্ষপথে 6টা থাকে, তার মধ্যে 1, 2, 3, 4টা তো শেয়ার করেই ফেলছে, আর 2টা বাকি মানে একটা লোন পেয়ার। পেয়ার মানে জোড়া, বুঝলা? আচ্ছা, লোন পেয়ার মানে মুক্তজোড়। লোন পেয়ার মানে কি? লোন পেয়ার মানে মুক্তজোড়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, যেভাবে করে আমরা বের করতে পারি। তো আসো আরো কিছু করি। যেমন ধরো তোমার কাছে আছে BCl3, তাহলে বি দিয়ে সিএল দিয়ে এরকম সিঙ্গেল বন্ড করে আছে, ঠিক আছে? ধরো সিএল দিয়ে এরকম আছে। তাহলে বোরনের শেষ কক্ষপথে দেখো, মানে বোরনের 3টা সিগমা বন্ড আছে, 3টা সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড 3। বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? দেখো বোরন হচ্ছে পারমাণবিক সংখ্যা 5, মানে 2 আর 3, 3টা থাকে, 3টাই শেয়ার করছে, তাহলে লোন পেয়ার 0। লোন পেয়ার 0 মানে 3 হলো, 3 মানে একটা S 2টা P মিলে sp2। এটা কি ক্লিয়ার? বুঝেছো কিভাবে হইলো? এটা কি বুঝেছো? sp2 কিভাবে হয়েছে বুঝছো? সিগমা বন্ধন আছে 3টা, লোন পেয়ার নাই, তার মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল হচ্ছে 3 + 0 মানে হচ্ছে 3। বলো বুঝেছো? দেখো SO3 সালফারের, দেখো আমি যদি বলি সালফার যে আছে, সালফারের শেষ কক্ষপথে কয়টা সিগমা বন্ড আছে? 1, 2, 3টা সিগমা, 3টা পাই। লোন পেয়ার আছে কিনা? সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 6টাই শেয়ার করছে, 1, 2, 3, 4, 5, 6, 6টাই শেয়ার করছে, লোন পেয়ার নাই। তাহলে কি হলো? 3 মানে sp2, 3 মানে sp2। বুঝছো? আচ্ছা, এখন এইভাবে করে তুমি যে কোনো কিছু করতে পারবা। যেমন তোমার থাকলো মনে করো CH4, কার্বনের শেষ কক্ষপথে তাহলে এখানে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে 4টা, আর লোন পেয়ার 0 মিলে 4। তো এইটার জন্য কি জানা দরকার বলো তো? তোমাকে কেউ যদি বলে যে এইটা দিয়ে তুমি মনে করো জেনন ডাইফ্লোরাইড, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, জেনন ডাইফ্লোরাইড, বলতো জেনন ডাইফ্লোরাইডের সংকরায়ন আমি বের করতে চাই, তো এইটা এই কনসেপ্টটা দিয়ে আমি বের করতে চাই, তাহলে এটার জন্য আমাদের কি লাগবে? জেনন ডাইফ্লোরাইড যে দেখতে এরকম, গাঠনিক সংকেতটা লাগবে, দেখতে এরকম যে মানে 2টা সিঙ্গেল বন্ড আছে, এটা তোমাকে জানতে হবে, গাঠনিক সংকেতটা জানতে হবে। তো গাঠনিক সংকেত জানলেই হয়ে যাবে, বাকিটা তুমি বের করে ফেলতে পারবা। সেটা কি? দেখো জেননের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, মানে সিগমা বন্ড কয়টা? 1টা 2টা, জেননে 2টা সিগমা। এখন দেখো জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস, বলো তো নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে কয়টা থাকে? হিলিয়াম বাদে বাকি সবগুলার নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তো জানো তোমরা সব নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, মানে NH2 NP6 হয়, মানে শেষ কক্ষপথে 8টা থাকে। তাহলে 8টার মধ্যে কয়টা শেয়ার করছে বলো তো? 2টা শেয়ার করছে, এই যে 2টা বন্ধন মানে 2টা শেয়ার করা। তাহলে এখনো কয়টা বাকি? 6টা বাকি। 6টা বাকি মানে এখানে লোন পেয়ার কয়টা আছে? 3টা।
তার মানে নাম্বার অফ লোন পেয়ার 3। এটা কি বুঝেছো? সাইকেল 3 কবে শুরু হবে? সাইকেল 3 ইয়েতে ফার্স্ট উইকে শুরু হবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দিয়ে দিব তোমাদের গ্রুপে। আচ্ছা দেখো, জেননের শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। সরি, জেননের শেষ কক্ষপথে 8টা আছে, তার মধ্যে 2টা শেয়ার করছে, তার মানে আরো 6টা বাকি। 6টা বাকি মানে 3টা লোন পেয়ার আছে। তার মানে সিগমা বন্ধন 2টা, লোন পেয়ার 3টা, মিলে হচ্ছে 5টা। 5 মানে কি? একটা এস, 3টা পি, 4, একটা ডি, তার মানে এর সংকরায়ন হচ্ছে sp3d। এর সংকরায়ন হচ্ছে sp3d। একইভাবে তোমরা কি জেনন টেট্রাফ্লোরাইড পারবা না? জেনন টেট্রাফ্লোরাইড, তাহলে ফ্লোরিনের সাথে 4টা আছে। তাহলে দেখো, জেননের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো? জেননের শেষ কক্ষপথে 8টা থাকে, 4টা শেয়ার করছে, আরো 4টা বাকি। 4টা বাকি মানে 2টা লোন পেয়ার। তার মানে নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সিগমা আছে 4টা, এই যে 1 2 3 4টা, লোন পেয়ার 2টা, মিলে হলো 6টা। 6 মানে sp3d2 সংকরায়ন। তার মানে এর সংকরায়ন হচ্ছে sp3d2। এর সংকরায়ন হচ্ছে sp3d2। জেনন হেক্সাফ্লোরাইড xc, তাহলে 6টা ফ্লোরিন থাকছে, 6টা ফ্লোরিনের 6টা সিগমা বন্ড। লোন পেয়ার কয়টা আছে? আমরা জানি জেননের শেষ কক্ষপথে 8টা আছে, তার মধ্যে 6টা শেয়ার করে ফেলছে, তাহলে 2টা ইলেকট্রন বাকি মানে একটা লোন পেয়ার, তাহলে এখানে হবে একটা। বলো, এই ধরনের সংকরায়ন যে আমরা করতেছি, প্রবলেমটা কোথায়? বন্ধন 2টা কেমনে বুঝবো? কি সিগমা বন্ধন 2টা কেমনে বুঝবো? কোনটা? এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, 2টা বন্ধন, তাহলে 2টা সিগমা বন্ধন লাগবে। তো সিগমা বন্ধন 2টা, এখানে 1 2 3 4, 4টা সিগমা বন্ধন, এখানে 1 2 3 4 5 6টা, 6টা সিগমা বন্ধন XCF6 এ। আর লোন পেয়ার কিভাবে বুঝে? জেননের শেষ কক্ষপথে 8টা থাকে, তার মধ্যে 2টা শেয়ার করে ফেলছে, 8টা থেকে 2টা গেলে 6টা, 6টা ইলেকট্রন মানে 3টা লোন পেয়ার। জেননের শেষ কক্ষপথে 8টা থাকে, তার মধ্যে 4টা শেয়ার করে ফেলছে, 4টা বন্ধন মানে 4টা শেয়ার করে ফেলছে, আরো 4টা বাকি মানে 2টা লোন পেয়ার। জেননের শেষ কক্ষপথে 8টা থাকে, তার মধ্যে 6টা সিগমা বন্ড, 6টা সিগমা বন্ড মানে 6টা শেয়ার করে ফেলছে, তাহলে আরো 2টা বাকি, 2টা বাকি মানে একটা লোন পেয়ার। বুঝছো কি বুঝো নাই? বলো 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 বলো, বুঝছো কিনা? ক্লিয়ার? বুঝেছো? বলো, এই ধরনের যৌগগুলাতে সংকরায়ন বের করতে তোমাকে যদি আমি দেই, তুমি পারবা কি পারবা না? বলো, পারবা? ধরো আমি তোমাকে বললাম SF6 এর গঠন, SF6 এর সংকরায়ন বলো। আমি বললাম যে SF6 হচ্ছে এরকম, বলো সংকরায়ন বলো দেখি। সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে? 6টা, এখানে 6টাই শেয়ার করে ফেলছে, তার মানে এখানে সিগমা বন্ড আছে, মোট সিগমা বন্ড আছে 6টা, লোন পেয়ার তো 0, কারণ 6টাই শেয়ার করছে, কোনো লোন পেয়ার নাই, তার মানে সংকরায়ন হবে sp3d2। এইভাবে করে কি সংকরায়ন বের করতে পারবা? এটা গঠন তোমাকে জানতে হবে। সাকিব আল হাসান বলছে যে কার্বন ডাই অক্সাইডের যে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, এটা তুমি কিভাবে বুঝবা? এটা তোমাকে গঠন জানতে হবে, গঠন থেকে সংকরায়ন বের করতে হয়। যেমন তোমার সালফিউরিক অ্যাসিড মনে করো আছে, তোমাকে গঠন জানতে হবে। ধরো সালফিউরিক অ্যাসিডের গঠন হচ্ছে এইটা, তাহলে তুমি সালফারের সংকরায়ন কি হবে? তো কি করবা? সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5 6, 6টাই শেয়ার করে ফেলছে, তার মানে এখানে সিগমা বন্ড কয়টা আগে এটা হিসাব করি, 1 2 3 4টা, এই দুটার মধ্যে একটা সিগমা, মানে একটা পরমাণু, মানে মোট সিগমা কিন্তু হিসাব না। আমি সংকরায়ন বের করতেছি এই যে কেন্দ্রে যে আছে, কেন্দ্রের পরমাণুটা, এই যে কেন্দ্রের পরমাণুটা, তো এর এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, 4টা সিগমা। আর পাই কয়টা? এই দুইটা পাই আছে, পাই দিয়ে তো কাজ নেই, আমার হচ্ছে লোন পেয়ার কয়টা? আমরা জানি সালফারের শেষ পথে 6টা থাকে, 1 2 3 4 5 6টা, 6টাই বন্ড, মানে কোনো লোন পেয়ার নাই, তার মানে এটা সংকরায়ন হচ্ছে sp3। এইভাবে করে সংকরায়ন বের করতে হয়। কারা কারা বুঝছো একটু কমেন্ট করো তো, কারা কারা বুঝতে পারছো? মানে তোমার সিগমা বন্ধন তোমাকে হিসাব করতে হবে, এর চারপাশে কয়টা সিগমা বন্ধন আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা সিগমা বন্ধন, এবং লোন পেয়ার কয়টা? লোন পেয়ার মানে তুমি বের করবা কিভাবে?
সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 6টাই বন্ধন আছে, তার মানে লোন পেয়ার নাই, 0। তার মানে 4 + 0 মানে 4, মানে sp3 সংকরায়ন। বুঝছো? ক্লিয়ার? এখন শোনো, তুমি যদি তোমার জীবনে শর্টকাট কেন আসছে বলো তো? শর্টকাটটা এত পপুলার কেন? শর্টকাট কিন্তু খুবই পপুলার। কেন? কারণ এই শর্টকাটটা হচ্ছে নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই শর্টকাটটা তুমি যদি গাঠনিক সংকেত নাও জানো তাহলেও তুমি বের করতে পারবা, গাঠনিক সংকেত না জানলেও বের করতে পারবা। কিন্তু শর্টকাটটা দিয়ে সব হয় না, সব হয় না, কিছু কিছু ব্যতিক্রম হয়, কারণ শর্টকাট তো, তাই সব হয় না। এবং তুমি যদি সৃজনশীলে যখন লিখবা সাধারণত কমন যৌগগুলাই আসে, সাধারণত মেইন নিয়মটা দিয়ে করার চেষ্টা করবা, শর্টকাট দিয়ে নয়। শর্টকাটটা তোমার সংকরায়ন বের করা, তাড়াতাড়ি করার জন্য। সৃজনশীলে আসলে এইটা দিলে যে কাটা দিবে তা না, এটা বইয়ের মধ্যেই আছে, শর্টকাটটাও বইয়ের মধ্যে আছে। তো বেশি স্যাররা প্রিফার করে যে তোমরা মেইন নিয়মটা ইউজ করবা সৃজনশীলের ক্ষেত্রে। আমি লিখে দিব সৃজনশীল কিভাবে বের করবা, সেটা লিখে দিব, সমস্যা নেই, কোনো প্যারা নেই। আর অ্যাডমিশনে তুমি যে কোনোটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন দেখো, এখন বিষয়টা হলো এই শর্টকাটটার একটা সিম্পলিফাইড ভার্সন আছে। নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস হচ্ছে সি। এই উপরের সি আর এ, এই দুইটা ছিল ক্যাথোড আর অ্যানোড, এই দুইটা ছিল ক্যাথোড আর অ্যানোড। আর এইখানে নিচের সিতে আমরা যেটা অ্যাকচুয়ালি ইউজ করব, আমরা যেটা ব্যবহার করব, সেখানে নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান ভি, মানে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে বা যোজ্যতা ইলেকট্রন, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। এম মানে এক যোজনী, মানে ভ্যালেন্স 1, ভ্যালেন্সি যাদের 1, একযোজী পরমাণু, একযোজী পরমাণুর সংখ্যা, মানে যাদের যোজনী 1, যেমন হাইড্রোজেনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, এরকম। হ্যাঁ, যাদের যোজনী 1, কেন্দ্রীয় পরমাণু বাদে যাদের যোজনী 1 আছে তারা। সি মানে চার্জ, সি মানে চার্জ। এইভাবে করে আমরা বের করা শুরু করব। এটা হচ্ছে আমাদের সিস্টেম। শর্টকাটে আমরা কিভাবে করব? তো শর্টকাটটা কি? নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। এটা দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বের করা যাবে, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বের করা যাবে, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বের করা যাবে। সেকেন্ড, এবং কেন্দ্রীয় পরমাণু সংখ্যা থাকতে হবে একটি, একাধিক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন এটা দিয়ে বের করা যায় না। তো আসো আরেকবার একটু চিন্তা করি আসলে জিনিসটা কিরকম। ভালো করে দেখো, ভালো করে দেখবা, নিজেরাই পারবা। প্রথম থেকে আবার আসি। বেরিলিয়াম ক্লোরাইড হিসাব করছিলাম, কার্বন ডাই অক্সাইড হিসাব করেছিলাম, তারপরে বেরিয়াম ক্লোরাইড SO3 SO2। আচ্ছা, তারপরে H2O NH3, XCF2 XCF4 XCF6 PCl5 PCl3 SF6 তারপরে মনে করো IF7, তারপরে HSO4 মাইনাস, HCO3 মাইনাস, SO4 2 মাইনাস, NH4 প্লাস। নাও এগুলো সংকরায়ন আমরা বের করব, এগুলো সংকরায়ন আমরা বের করব। দেখো এগুলো সংকরায়ন আমরা কিভাবে বের করব। নিয়মটা হলো এরকম, দেখো উপরে সংকরায়নের শর্টকাটটা লিখে দিই আবার। H সমান হাফ ইন্টু V প্লাস M মাইনাস হচ্ছে C, নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল আমরা বের করব। নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সমান হাফ ইন্টু, আগে দেখো আমরা কেন্দ্রীয় পরমাণুগুলা বের করি,
কেন্দ্রীয় পরমাণু সাধারণত যেটা সংখ্যায় কম থাকে, যার চার্জ বেশি থাকে, যেটা সংখ্যায় কম চার্জ বেশি, এটাকে কেন্দ্রীয় পরমাণু বলে। যেমন এখানে বেরিলিয়াম কেন্দ্রীয় পরমাণু, এখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু, এখানে বোরন কেন্দ্রীয় পরমাণু, সংখ্যায় কম চার্জ বেশি, এদেরকে কেন্দ্রীয় পরমাণু বলে। এই যে নিচে যে দাগ দিচ্ছি এরা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু যারা সংখ্যায় কম চার্জে বেশি, সংখ্যায় কম চার্জে বেশি, একে বলবো আমরা কি, চার্জ বেশি, চার্জ বেশি সংখ্যায় কম, এদেরকে বলবো আমরা কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে? আচ্ছা দেখো কেন্দ্রীয় পরমাণু তাহলে আমরা কিভাবে বের করব, দেখো বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে, দেখো বেরিলিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে 2টা আছে প্লাস। দেখো এক যোজনী বিশিষ্ট পরমাণু কয়টা আছে, ক্লোরিন একটা এক যোজনী বিশিষ্ট পরমাণু, এর ভ্যালেন্সি 1 মানে যোজনী 1, এটা কয়টা আছে, 2টা, তার মানে এম এর মান 2। এর কি কোনো চার্জ আছে, পুরোটার কোনো চার্জ আছে, নাই, তার মানে চার্জের মান 0, আর কিছু দিলাম না। তাহলে টোটাল আসলো কত, 4/2 মানে 2, 2 মানে হচ্ছে এসপি সংকরায়ন, একটা এস একটা পি, 2 মানে এসপি সংকরায়ন, পারবা না, 2 মানে এসপি সংকরায়ন। দেখো এনে খেয়াল করো, কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 2 আর 4, তার মানে ভি এর মান হচ্ছে 4। এখানে কি এক যোজনী বিশিষ্ট কোনো পরমাণু আছে, মানে যেমন হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন আছে, না, নাই, তার মানে 0। চার্জ আছে, না, 0, তার মানে কত হইল, 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 মানে এসপি সংকরায়ন, 2 মানে এসপি সংকরায়ন। ভালো করে দেখো বোরনের শেষ কক্ষপথে কয়টা আছে, বোরন, বোরন বলো বলো, বোরনের শেষ কক্ষপথে কয়টা থাকে, বোরনের শেষ কক্ষপথে কয়টা থাকে বলো তো, বোরনের শেষ কক্ষপথে কয়টা থাকে, বোরনের শেষ কক্ষপথে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তার মানে শেষ কক্ষপথে থাকবে 2 আর 3, তাহলে 3টা। দেখো ক্লোরিন তো একযোজী, একযোজী পরমাণু কয়টা আছে, এম মানে 3টা, কোনো কি চার্জ আছে, না, নাই, তার মানে কি 6/2 মানে 3, 3 মানে কি একটা এস 2টা পি, sp2 সংকরায়ন। বুঝছো কি বুঝো নাই, এই সবাই বুঝছো, পারবা, বলো বলো বলো, বুঝছো কিনা, দেখো তো দেখো তো দেখো তো পারো কিনা, বলো। হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর, ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে, হয়েছে দেখো সূত্রটা, ভি মানে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, বলতো কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, সালফারের আমরা জানি এর পারমাণবিক সংখ্যা 16, 2 আর 6, 6 আছে। একযোজী পরমাণু আছে, এম মানে একযোজী পরমাণু, এক যোজনী বিশিষ্ট কোনো পরমাণু আছে, না, নাই, তার মানে 0। চার্জ আছে, না, নাই, 0, তার মানে কত আসবে, 3, 3 মানে sp2 সংকরায়ন, একটা এস 2টা পি মিলে sp2 সংকরায়ন। এই বুঝছো, পারবা, বলো বলো, পারবা, সবাই কি পারবা, সবাই পারবা, বলো। সালফারের শেষ কক্ষপথে কয়টা আছে, 6টা, এক যোজনী বিশিষ্ট পরমাণু নাই, চার্জও নাই, তার মানে কত হলো, 3, 3 মানে একটা এস 2টা পি মানে sp2, পারবা। বলো তো অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা আছে, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা আছে, 6+। দেখো হাইড্রোজেন হচ্ছে একযোজী পরমাণু, কয়টা আছে, এক যোজনী, না, হাইড্রোজেনের যোজনী কি একটা, একযোজী পরমাণু কি, এই যে লিখে দিছিলাম, একযোজী পরমাণু মানে যোজনী যাদের এক, যোজনী যাদের এক, হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই এগুলো যোজনী এক না, এদের যোজনী এক না, যাদের যোজনী এক, একযোজী মানে যাদের যোজনী এক তাদেরকে একযোজী পরমাণু বলে, মানে যেগুলোর ভ্যালেন্স, যাদের ভ্যালেন্সি হচ্ছে 1, যাদের ভ্যালেন্সি কত 1, তাদেরকে বলে একযোজী পরমাণু। তাহলে একযোজী পরমাণুর সংখ্যা এইটা তোমার লাগবে, বুঝছো। দেখো এখানে একযোজী পরমাণু মানে হাইড্রোজেন আছে 2টা, তার মানে 2, চার্জ নাই, তার মানে হলো 4, 4 মানে sp3, 4 মানে sp3। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা থাকে, 5টা, এখানে এক যোজনী বিশিষ্ট পরমাণু আছে 3টা, 3, কোনো চার্জ নাই, তার মানে 4 মানে sp3, পারবা, বলো বলো, এরপরে বলো এগুলো পারবা কিনা। জেনন, জেননের শেষ কক্ষপথে কয়টা থাকে, জেনন মানে নিষ্ক্রিয় গ্যাস, এর শেষ কক্ষপথে 8টা থাকে। ফ্লোরিন একটা একযোজী পরমাণু, তার মানে 2, তার মানে হবে 5, মানে হবে কি আমাদের হবে হচ্ছে 5টা হওয়া, মানে কি 5টা হওয়া মানে একটা এস 3টা পি, পি তো 3টার বেশি থাকতে পারবে না, 3টা পি মিলে 4টা হইলো, একটা ডি, একটা এস 3টা পি একটা ডি।
পিতে তো তিনটাই অরবিটাল, একটা এস, তিনটা পি আর একটা ডি। এইচ ইকুয়াল জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস, শেষ কক্ষপথে 8টা আছে, একযোজী পরমাণু 4টা, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে একটা এস, তিনটা পি মিলে 4 আর দুইটা ডি মানে 6। একযোজী মানে এই শর্টকাট কি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে? আচ্ছা আমি বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, পরে দেখাই দিচ্ছি আবার। আচ্ছা দেখো এখানে আমাদের যে আছে জেনন হেক্সাফ্লোরাইড, জেননের শেষ কক্ষপথে 8টা, একযোজী পরমাণু আছে 6টা, তার মানে হলো 7, একটা এস, তিনটা পি মিলে 4 আর তিনটা ডি মিলে 7। এইচ ইকুয়াল হাফ ইন্টু ফসফরাসের শেষ কক্ষপথে 5টা, একযোজী পরমাণু 5টা, তার মানে 10 ভাগ 2 মানে 5, তার মানে হবে sp3d। ফসফরাসের শেষ কক্ষপথে 5টা, একযোজী পরমাণু 3টা, তার মানে আমাদের এটা হলো 4, তার মানে হচ্ছে sp3। sf6 সালফারের শেষ কক্ষপথে 6টা, একযোজী পরমাণু 6টা, তার মানে হবে 6, তার মানে sp3d2। আয়োডিনের শেষ কক্ষপথে কয়টা থাকে? 7টা, একযোজী পরমাণু 7টা, তার মানে হবে 7, তার মানে হবে sp3d3। আচ্ছা এইভাবে করে হবে, এইভাবে করে সংকরায়নগুলো হচ্ছে। তোমাদেরকে আমি দুই একটা করতে দিই, প্র্যাকটিসের জন্য করতে দিব, তার আগে আমরা কিছু আয়নের করি, আয়নগুলোর করি। আয়ন যদি থাকে, আমাদের তো সূত্র ছিল কি, H সমান হাফ ইন্টু ভি মানে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন, এম মানে এক যোজনী বিশিষ্ট পরমাণু, সি মানে চার্জ। যদি চার্জ থাকে তাহলে আমরা কি করব? চার্জ থাকলে যেই কাজটা আমরা করব, চার্জটাকে মাইনাস করে দিব। এই কথার অর্থ কি? দেখো সালফারের শেষ কক্ষপথে 6টা থাকে, এক যোজনী বিশিষ্ট পরমাণু একটা, এরপরে সূত্রের একটা মাইনাস, আবার চার্জও আছে -1, তার মানে 6 + 1, আবার মাইনাসে মাইনাসে +1, তার মানে 8/2 মানে আসলে 4, 4 মানে এটা সংকরায়ন হচ্ছে sp3, এটা সংকরায়ন হচ্ছে sp3। H সমান হাফ ইন্টু কার্বনের শেষ কক্ষপথে, কার্বন কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে আছে 4টা, যেহেতু পারমাণবিক সংখ্যা 6, 2 4, এক যোজনী বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন আছে একটা, মাইনাস চার্জ হচ্ছে -1, মাইনাস হচ্ছে সূত্রের, আবার চার্জ হচ্ছে -1, তাহলে হইলো 6, 4 আর 5, 5 + 1 মানে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 মানে sp2 সংকরায়ন। ঠিক আছে, আবার দেখো H সমান সালফারের শেষ কক্ষপথে 6টা আছে, এক যোজনী বিশিষ্ট কোনো পরমাণু নাই মানে 0, আবার সূত্রের মাইনাস, চার্জ আবার -2, তার মানে হইল 4, 4 মানে আসলে sp3, 4 মানে কি sp3। বুঝছো? ক্লিয়ার? এইবার দেখো H সমান হাফ ইন্টু নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে বলো তো? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে? নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা আছে, 5টা। এক যোজনী বিশিষ্ট পরমাণু আছে, এই যে তোমার আছে কি হাইড্রোজেন আছে কয়টা? 4টা। সূত্রের মাইনাস, আবার এখানে চার্জ হচ্ছে +1, তার মানে হলো 4, 4 মানে sp3। তোমরা কি পারবা বলো? তোমরা কি এইরকম যদি আসে তোমরা কি বের করতে পারবা যে কিভাবে সংকরায়ন বের করতেছি? তোমরা কি সবাই বুঝেছো? খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা, এইটা দিয়ে এমন সম্ভব না যে কেন্দ্রীয় পরমাণু যদি একাধিক থাকে তাহলে সম্ভব না। আসো আমরা কয়েকটা প্র্যাকটিস করি। sp2 সংকরায়ন কোনটাতে হচ্ছে? sp2 সংকরায়ন বলো। কার্বন ডাই অক্সাইড যদি বলি, ভি সমান, দেখো কার্বনের শেষ কক্ষপথে আছে 4টা, একযোজী পরমাণু নাই, তাহলে হাফ ইন্টু 4 মানে 2, তার মানে এটা আসলে sp সংকরায়ন। হাফ ইন্টু 6 মানে হচ্ছে 3, 3 মানে এটা হচ্ছে sp2 সংকরায়ন। আর হাফ ইন্টু এখানে আসতেছে বোরনের শেষ কক্ষপথে হচ্ছে 3টা, আরো 3টা একযোজী পরমাণু। আচ্ছা এগুলা কি বের করতে পারবা বলো? এগুলো কি বের করতে পারবা তোমরা? H সমান
হাফ ইন্টু 4 প্লাস 0 মানে আসলে 2 হয়, তাহলে sp সংকরায়ন। এখানে হাফ ইন্টু এখানে হয় 6, তার মানে 3 মানে sp2 সংকরায়ন। এখানে হাফ ইন্টু বোরনের শেষ কক্ষপথে 3টা, একযোজী পরমাণু 3টা, তাহলে 3 হয়, তাহলে sp2। তাহলে 2 আর 3, 2 আর 3 হচ্ছে তোমার অ্যান্সার। 2 আর 3 আমাদের অ্যান্সার। পারবা না? পারবা? ক্লিয়ার? sp2 তে কয়টি হাইব্রিডেড অরবিটাল তৈরি হয় বলো তো? sp2 একটা s দুইটা p, এরা একত্রিত হয়ে 3টা sp2 হাইব্রিডেড অরবিটাল তৈরি করে। তোমাদের কি মনে আছে না আমি কি বলেছিলাম? যদি একটা s মিলে, মনে করো 2s আর 2px আর 2py, এই 3টা মিলে একটা s আর 2টা p মিলে sp2 যে হাইব্রিডেড অরবিটাল তৈরি করবে, তাহলে 3টা যদি একত্রিত হয় তাহলে 3টা হাইব্রিডেড অরবিটাল তৈরি করবে, ψ1 ψ2 ψ3, 3টা হাইব্রিডেড অরবিটাল তৈরি করবে, যাদের 3টারই নাম হচ্ছে sp2। তাহলে একটা s 2টা p আছে এখানে, তার মানে 3টা sp2 হাইব্রিডেড অরবিটাল তৈরি করবে। নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল আসলে 3। আচ্ছা, কোনটার কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন? আচ্ছা, ওই একই। NH4+ এর সংকরায়ন কি? দেখো, আমাদের H ইকুয়াল হাফ ইন্টু নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, একযোজী পরমাণু আছে 4টা, আর চার্জ হচ্ছে মাইনাস, চার্জ হচ্ছে +1, সূত্রের মাইনাস, তার মানে হলো 4, তার মানে আসবে sp3 সংকরায়ন। তার মানে হবে কি? sp3 সংকরায়ন। বুঝেছো? ক্লিয়ার? কোন হাইব্রিডাইজেশন দিয়ে পানি সংকরায়ন কোনটা হচ্ছে? তাহলে হাফ ইন্টু অক্সিজেনের শেষ কক্ষপথে আছে 6টা, একযোজী পরমাণু আছে 2টা, তার মানে আসতেছে 4, 4 মানে একটা s 3টা p মানে sp3 সংকরায়ন। এটা হবে হচ্ছে sp3 সংকরায়ন। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? এখানে দেখো, আচ্ছা এটা পরে বুঝাই দিব আমরা, এটা বুঝবো। কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কি? নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল হাফ ইন্টু 4 মানে হচ্ছে 2, 2 মানে sp সংকরায়ন, 2 মানে sp সংকরায়ন। CH4 এ, আচ্ছা এই জায়গায় দেখো, এই জায়গাটাতে দেখো, ভালো করে খেয়াল করো, এইটা এবং এইটা, ও না ওইটা তো ওখানে বাদ দিছিলাম। আচ্ছা এইটা আগে শেষ করি। XCF2 তে মানে জেনন ডাইফ্লুরাইডে জেননের সংকরায়ন কি? জেননের শেষ কক্ষপথে 8টা আছে, একযোজী পরমাণু 2টা, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে একটা s 3টা p একটা d, এখানে 4 একে 5, sp3d, এটা হবে সংকরায়ন। আচ্ছা, এই হলো কাহিনী, এইগুলো এই পর্যন্ত আমাদের ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখো, এই টাইপের সংকরায়ন কিন্তু তোমার ওই শর্টকাট দিয়ে হবে না। কেন? দেখো, এইখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আছে 2টা, একাধিক কেন্দ্রীয় পরমাণু, তোমাকে অবশ্যই গাঠনিক সংকেত লিখে করতে হবে, তোমাকে গাঠনিক সংকেত জানতে হবে। একাধিক কেন্দ্রীয় পরমাণু CH2 এই CH2 এর গাঠনিক সংকেত কি রকম? সি দিয়ে ডাবল বন্ড, সি দিয়ে ডাবল বন্ড, একাধিক কেন্দ্রীয় পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণু একের অধিক, সেই ক্ষেত্রে তোমাকে বেসিক নিয়মে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই কার্বনগুলা কি সংকরায়নে আছে, তোমাকে আমি যদি বলি, এই কার্বনের আমরা জানি কি বেসিক নিয়মটা কি ছিল? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে বেসিক নিয়ম। এখানে সিগমা বন্ড দেখো, কার্বনের এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, আর এই দুটার মধ্যে একটা সিগমা, মোট আছে 3টা সিগমা, তার মানে 3টা সিগমা। আর লোন পেয়ার ইলেকট্রন নাই, কারণ কার্বনের শেষ কক্ষপথে 4টা থাকে, 4টাই শেয়ার করছে, তার মানে লোন পেয়ার নাই, তার মানে 3 মানে হচ্ছে sp2। তার মানে কার্বন আছে sp2 তে, তার সাথে হাইড্রোজেনের তো 1s অরবিটাল, হাইড্রোজেনের তো 1s থাকে, তার মানে কার্বন আছে sp2 তে, হাইড্রোজেন আছে 1s অরবিটাল, হাইড্রোজেনের তো 1s অরবিটাল, আমরা জানি একটাই এর অরবিটাল 1s, তাই এইটা। বুঝছো? গঠন কিভাবে শিখবো বলেন? গঠন তো নেক্সট ক্লাসে, গঠন তো এই ক্লাসে না। এই পর্যন্তই আমাদের আজকে থাকবে যে সংকরায়ন নির্ণয়টা এই ইয়াতে থাকবে। একটা জিনিস মনে রাখবা, যে তোমাকে যদি কেন্দ্রীয় পরমাণু বাদে তোমাকে যদি বলা হয় যে কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের সংকরায়ন কি,
এইটাও তুমি বেসিক নিয়মে করতে পারবে না, সরি ওই শর্টকাট নিয়মে করতে পারবে না। তোমাকে শর্টকাট নিয়মে শুধু কেন্দ্রীয় পরমাণুরই বের করা সম্ভব। তোমাকে যদি বলে এই কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের এই যৌগে অক্সিজেনের সংকরায়ন কি, তাহলেও তোমাকে বেসিক নিয়ম ফলো করতে হবে। সংকরায়ন কি, তাহলেও তোমাকে কি বলতো বেসিক নিয়ম ফলো করতে হবে। কেন? তোমার শর্টকাট নিয়ম শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর জন্য এবং একটা কেন্দ্রীয় পরমাণু লাগবে, কিন্তু তোমার শর্টকাট নিয়ম বাদে তোমাকে আমি যদি বলি বেসিক নিয়ম, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা জটিল যৌগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে তুমি যে কোনো একটা অক্সিজেনের যদি সংকরায়ন বের করতে চাও, তাহলে সিস্টেমটা হবে সিগমা বন্ধন বের করবা। এই অক্সিজেনের ডান পাশে একটাই সিগমা, তার মানে সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার, সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন। সিগমা বন্ধন এখানে একটাই আছে, অক্সিজেনের এই পাশে একটাই সিগমা। লোন পেয়ার কয়টা আছে? আমরা জানি অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা থাকে? ছয়টা। ছয়টার মধ্যে দুইটা শেয়ার করছে, আরো চারটা বাকি মানে দুইটা লোন পেয়ার, তার মানে দুইটা লোন পেয়ার আছে, মোট 3। তার মানে এখানে অক্সিজেনটা আছে sp2 তে, তার মানে এই অক্সিজেনটা sp2 তে আছে, এই পাশের অক্সিজেনও আছে sp2 তে। মাঝখানের কার্বন হিসাব করলে পাবা, মাঝখানের কার্বন আছে এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, মানে দুইটা সিগমা, লোন পেয়ার নাই, তার মানে এটা আছে sp তে। কার্বনটা আছে sp তে, কিন্তু অক্সিজেন গুলা আছে sp2 তে। কার্বনটা আছে sp তে, কিন্তু অক্সিজেন গুলা আছে sp2 তে। তাহলে মনে রাখবা আমাদের বেসিক রুল হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। বেসিক রুল হচ্ছে সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন। আর শর্টকাটটা এইচ কি ভগ্নাংশ আসতে পারে না, এইচ ভগ্নাংশ না, নাম্বার অফ হাইব্রিডাইজড অরবিটাল সবসময় পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আসলে ওখানে রেজোনেন্স থাকে বোঝায়, রেজোনেন্স পরে বুঝবা। এটা যদি কখনো মানে রেজোনেন্স থাকে তাহলে ভগ্নাংশ মানে ক্যালকুলেট করে ভগ্নাংশ চলে আসে, পরে বুঝবা, এটা এখন দরকার নেই। তো আমাদের ওভারঅল সংকরায়ন নিয়ে এই কথাটা বলা ছিল। এর পরের দিনও আমরা সংকরায়ন করব, সংকরায়ন দিয়ে গঠন নির্ণয় করব, বন্ধন কোণ নির্ণয় করব। তো আশা করি এই দুইটা পার্ট দিয়ে, এই দুইটা রুল দিয়ে তোমরা সংকরায়নগুলো প্র্যাকটিস করো, তোমরা সবাই ইজিলি সংকরায়ন বুঝে যাবা। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করবা। কয়টি ক্লাস লাগবে? ইনশাল্লাহ 10টা ক্লাসে আমরা হোল জিনিসটাই শেষ করে দেব, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স, একাডেমিক টু অ্যাডমিশন, ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। তোমরা আমার সাথে রেগুলার ক্লাস করো, মিস গেলে আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।